হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো এবং পড়াশোনা করছো মন দিয়ে। আর নিট এক্সামের জন্য খুব ডেডিকেশনের সাথে প্রস্তুতি নিচ্ছ। ওকে, আচ্ছা, আজকে আমাদের ক্লাস 2 এবং আমাদের যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে আজকে সেটার নাম হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, যার হচ্ছে আজকে ক্লাস 2। আচ্ছা, আমাদের ক্লাসটা শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশান আমি শেয়ার করব, তারপর আমি ক্লাসটাতে যাব। ওকে, তো ইনফরমেশানটা আগে শুনে নাও। ইনফরমেশানটা কি হচ্ছে যে আজকে আমি যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকের ওপর গত বছরের নিটে যে সমস্ত কোশ্চেনগুলো এসছিল সেই কোশ্চেনগুলোর একটা পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। ওকে, তো তোমরা ফার্স্টে আমার থেকে ক্লাসটা করবে, করে পুরো কনসেপ্টটা বুঝবে, নোট বানাবে, তারপর কি করবে, ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর সেটা তোমরা নিজের থেকে সলভ করবে। সলভ করার পর তোমরা 1 নম্বর কোশ্চেনের কি অ্যান্সার হলো, 2 নম্বর কোশ্চেনের কি অ্যান্সার হলো, এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে। এবং আজকে তো সোমবার, কালকে অর্থাৎ মঙ্গলবার বিকাল 5:30 কটায়, বিকাল 5:30 PM 5:30 PM আমি ওই সমস্ত কোশ্চেনের যে সলিউশনটা আছে সেটা আপলোড করে দেবো তোমাদের জন্য। তো তখন তোমরা সেখান থেকে সলিউশনটা দেখবে, দেখার পর এই অ্যান্সারগুলো ম্যাচ করার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর আমি দেখব কে কে কমেন্ট করছো, কে কে ক্লাস করছো, অঙ্কগুলো কে কে বাড়ি ট্রাই করে কমেন্ট করেছো। এই ছোট ছোট জিনিস থেকে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক পথে এগোচ্ছে কিনা, আর আমি যেটা বলছি তোমরা ব্লাইন্ডলি ফলো করছো কিনা। ওকে, তাহলে চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করা যাক। এবং আমি আরেকটা জিনিস করেছি, এখানে দেখো ক্লাস 1 কুইক রিভিশন, অর্থাৎ আমি আগের ক্লাসে তোমাদের যা পড়িয়েছি তার একটা আমি শর্টকাট মানে খুব তাড়াতাড়ি একটা রিভিশন করিয়ে নেবো। তাহলে কি হবে, তোমরা সেই জিনিসটা একটু প্র্যাকটিসও করে নেবে এর মাধ্যমে এবং তোমাদের লিঙ্ক আপটাও বেটার হবে। তো ক্লাস 1 কুইক রিভিশনটা করানোর পরে 2-3 মিনিট লাগবে, তারপরে আমরা ক্লাস স্টার্ট করছি আজকের অরিজিনাল ক্লাস। তো দেখো, আমি তোমাদেরকে কি বলেছিলাম যে আমরা ফিজিক্সে এক্স্যাক্টলি যেসব জিনিসপত্র মেজারমেন্ট করি অর্থাৎ মাপি, সেইগুলোকে আমরা বলে থাকি ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে 3 রকমভাবে দেখতে পারি আমরা। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অর বেস কোয়ান্টিটি অর্থাৎ মৌলিক রাশিমালা, ডিরাইভড কোয়ান্টিটি অর্থাৎ লব্ধ রাশিমালা, আর একটা কি 3 নম্বর সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি অর্থাৎ সম্পূরক রাশিমালা। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আমি কি দেখিয়েছিলাম, একটা ফর্মুলা তোমাদের আমি দিয়েছিলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। একটা নাম্বার লাগে আর তার একক লাগে। যেমন এক্সাম্পল স্বরূপ আমি মাস কি বলেছিলাম, 5 কেজি, তার মধ্যে 5টা হচ্ছে তার নাম্বার আর কেজিটা হচ্ছে তার ইউনিট। ক্লিয়ার? তারপর আমি বলেছিলাম যে এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে যে ইউনিটের দ্বারা প্রকাশ করা হয় সেই ইউনিটগুলোকে নিয়ে একটা সিস্টেম অফ ইউনিট বানানো হয়েছিল, যেটা বেশ করে 3 রকম সিস্টেম অফ ইউনিট ছিল। একটা সিজিএস, এফপিএস আর এমকেএস। সিজিএস এর মানে হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস এর ফুট পাউন্ড সেকেন্ড, এমকেএস এর মিটার কিলোগ্রাম সেকেন্ড। এবার কি হচ্ছিল, বিভিন্ন জায়গায় এই 3টে আলাদা আলাদা ইউনিট সিস্টেম থাকার জন্য অনেক কনফিউশন অ্যারাইজ হচ্ছিল। তখন আমরা এসআই ইউনিট সিস্টেমটা পেলাম, অর্থাৎ এই সমস্ত সিস্টেম ইউনিট না মনে রেখে একটা জেনারেল ওয়েতে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ইউনিট সিস্টেম পেলাম, যেটাকে আমরা বলেছিলাম এসআই ইউনিট। ওকে, তো সেই এসআই ইউনিটের মধ্যে আমাদের ফান্ডামেন্টাল যে 7টা ইউনিট ছিল, সেই ফান্ডামেন্টাল 7টা ফিজিক্যাল কোয়ান্টিটির ফান্ডামেন্টাল 7টা ইউনিট আমরা দেখে নেব। প্রথম হচ্ছে লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, লিমিউনাস ইন্টেন্সিটি। আমি বাংলাতে বলে দিচ্ছি, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য। এদের একক কি, লেন্থের মিটার, মাসের কেজি, টাইমের সেকেন্ড, ইলেকট্রিক কারেন্টের কোনো কোনো জায়গায় এ লেখে, কোনো কোনো জায়গায় আই লেখে, কিন্তু বেশিরভাগ বইতে এ লেখে। টেম্পারেচারের কেলভিন অর্থাৎ কে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের মোল, মানে খুব স্মল কিছু, খুব স্মল টাইপের কিছু ভর মাপার জন্য, অনুপরমাণু লেভেলের। কেমিস্ট্রিতে এটা বেশি ইউজ হয়। আর দীপন প্রাবল্য মাপানোর জন্য ক্যান্ডেলা। ওকে, বা ক্যান্ডেলা বলে শর্টকাটে সিডি। আর এখানে এ মানে অ্যাম্পিয়ার আর আই মানে ওই তড়িৎ প্রবাহ, অনেক সময় অনেক বইতে লেখে। দ্যাটস অল। তাহলে এটা ছিল এসআই এর ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে এবার আমার কাছে আসছে ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট কি হয়? ডিরাইভড ইউনিট মানে কি, যে ইউনিট
ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে গঠন করা হয় তাদেরকে আমরা বলি ডিরাইভড ইউনিট। তাহলে এখানে একটা এক্সাম্পল নিয়েছি ভেলোসিটি অর্থাৎ বেগ। দেখো ভেলোসিটি অর্থাৎ বেগের ফর্মুলা কি হয়, ভেলোসিটির ফর্মুলা হয় ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। বাংলাতে যদি বলা হয় বেগের ফর্মুলা হয় সরণ বাই সময়। আচ্ছা সরণ মানে ডিসপ্লেসমেন্ট এক প্রকার লেন্থকেই বোঝায়, সেই জন্য এখানে দেখানো হয়েছে ভেলোসিটি ইকুয়াল টু লেন্থ বাই টাইম। আচ্ছা লেন্থের ইউনিট মিটার আর টাইমের ইউনিট সেকেন্ড। তাহলে এই যে মিটার পার সেকেন্ড এলো এটা একটা কি এলো ডিরাইভড ইউনিট অর্থাৎ লব্ধ একক। ঠিক তেমনি আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোমেন্টাম অর্থাৎ ভরবেগ। মোমেন্টামের মানে ফর্মুলা কি হয় মাস ইন্টু ভেলোসিটি অর্থাৎ ভরবেগের ফর্মুলা, মোমেন্টামের ফর্মুলা ভর ইন্টু বেগ অর্থাৎ মাস ইন্টু ভেলোসিটি। তাহলে মাসের ইউনিট হচ্ছে কেজি আর ভেলোসিটি এক্ষুনি তোমরা দেখলে মিটার পার সেকেন্ড। অর্থাৎ মোমেন্টামও একটা ফান্ডামেন্টাল ইউনিট যার এখানে মোমেন্টামও একটা ডিরাইভড ইউনিট যেটা ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে ডিরাইভ করা হয়েছে। দ্যাটস অল। তাহলে এবার আমার কাছে আসছে সাপ্লিমেন্টারি ইউনিট। আশা করি তোমরা আগের ক্লাসে বুঝেছো যে দুটো সাপ্লিমেন্টারি ইউনিট হয়, একটা 2D অ্যাঙ্গেল একটা 3D অ্যাঙ্গেল। 2D অ্যাঙ্গেলকে আমরা শুধুমাত্র অ্যাঙ্গেল বলি যেটাকে আমরা রেডিয়ান একক দিয়ে লিখি, আর সলিড অ্যাঙ্গেলকে আমরা বলি 3D অ্যাঙ্গেল যেটার একক হচ্ছে স্টেরেডিয়ান, আমরা SR দিয়ে লিখি। আচ্ছা 2D অ্যাঙ্গেল বেসিক্যালি কী হয় দুটো সাইড দিয়ে ঘেরা যে কোণটা থাকে সেটাকে আমরা বলি 2D অ্যাঙ্গেল, আর তার অপোজিটে এখানে একটা বৃত্তচাপ থাকে সেটাকে আমরা এস বলি। তাহলে ফর্মুলা আমার কী হয় এস ইকুয়াল টু আর থিটা, তাহলে সেখানে থিটা ইকুয়াল টু কী হয় এস বাই আর। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা কিসে মাপ হবে রেডিয়ানে। আর ঘনকোণ কি, ঘনকোণ মানে কোনো একটা পয়েন্টের সামনে কোনো একটা ক্ষেত্রফল দিয়ে আটকানো আর সাইডটাও ক্ষেত্রফল দিয়ে আটকানো থাকলে তাকে বলা হয় ঘনকোণ। তাহলে ঘনকোণকে আমরা ওমেগা দিয়ে লিখি। তাহলে ঘনকোণ ওমেগার ফর্মুলা ওই পয়েন্ট যেখানে কোণ তৈরি হচ্ছে তার অপোজিট বা তার সামনে যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলের ভ্যালু ডিভাইডেড বাই সে যে লেন্থের এ দিয়ে আটকানো তার স্কোয়ার। আচ্ছা এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, এটা হতো স্কোয়ার। অবভিয়াসলি তোমরা এটা জানো এটা কি হতো, এটা স্কোয়ার। ক্লিয়ার? ওকে। আচ্ছা এবার দেখো এটা তো গেল এরিয়া বাই নিচের ওই এর স্কোয়ার করে দিলে দুটো এরিয়া, এটা স্টেরেডিয়ান। আচ্ছা তারপরে আমরা শিখেছিলাম মেজারমেন্ট অফ লেন্থ অর্থাৎ আমরা দৈর্ঘ্য কিভাবে মাপতে পারি সেটা আমরা শিখেছিলাম। আমাদের যে নর্মাল রেঞ্জ হয় অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে 2 মিটার 5 মিটার 6 ফুট 7 ফুট 2 ইঞ্চি 2 সেমি এইসব নর্মাল রেঞ্জের দৈর্ঘ্য মাপার জন্য আমরা মিটার স্কেল ইউজ করতে পারি, আমরা ভার্নিয়ার ক্যালিপার্স বলে একটা যন্ত্র আছে সেটা ইউজ করতে পারি, নইলে স্ক্রু গেজ বলে একটা যন্ত্র আছে সেটা ইউজ করতে পারি। আর যদি ফর এ লং ডিস্টেন্স ধরে নাও অনেক দূরবর্তী দূরত্ব ধরে নাও পৃথিবী থেকে চাঁদ সূর্য এসবের দূরত্ব, তাহলে কখনোই আমি এইসব স্কেলের সাহায্যে ওটা মাপতে পারবো না, তখন আমাকে একটা ইনডাইরেক্ট পদ্ধতি নিতে হবে, সেটাকে আমরা বলেছিলাম প্যারালাক্স মেথড। দ্যাটস অল। এইটা ছিল রিভিশন, ছোট্ট করে হয়ে গেল। আরেকটা কথা এখানে দেখো ভার্নিয়ার ক্যালিপার্স আর স্ক্রু গেজ এই দুটো যন্ত্র তোমাদেরকে পড়তে হবে কারণ তো এর ওপরে তোমাদের কোশ্চেন আছে। তো এইটা আমি সেপারেটলি তোমাদের একটা ক্লাস করিয়ে দেবো কারণ এনসিইআরটিতে এর ওপর সেপারেটলি কোনো ক্লাস দেওয়া নেই, মানে টপিক নেই। আর আমি পুরোটা এনসিইআরটিকেই ফলো করে পড়ছি, আমার ক্লাসের সাথে সাথে নোট বানাও আর এনসিইআরটি বইটা পাশে রাখো। তাহলে এই ছিল আমাদের কুইক রিভিশন ক্লাস 1-এর। এবার আমরা শুরু করব ক্লাস 2 যেটা আজকে আমাদের আলোচনার বিষয়। ওকে, তো চলো শুরু করা যাক। তো দেখো আমরা ক্লাস 2-এ কী শিখছি, ক্লাস 2-এ টেকনিক্যালি আমরা কি করব সেটা আমি একবার পড়ছি। অ্যাকুরেসি প্রিসিশন অফ ইনস্ট্রুমেন্ট অর্থাৎ কোনো একটা ইনস্ট্রুমেন্টের অ্যাকুরেসি মাপবো আর প্রিসিশন দেখব। অ্যান্ড এরর ইন মেজারমেন্ট অর্থাৎ আমি যে মেজারমেন্টটা নিচ্ছি সেখানে কি কি এরর আসছে সেটা দেখব। আচ্ছা এই ক্লাসটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা কয়েকটা কথা বলছি, ভালো করে বুঝে নাও। শোনো, ফিজিক্স মানেই ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজারমেন্ট করা। তোমরা বলবে হ্যাঁ স্যার ফিজিক্স মানে ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজারমেন্ট করা। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা যখন মেজারমেন্ট করব তখন আমরা যে মেজারমেন্ট করে যে মাপযোগটা পাবো, যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা কখনোই 100% রাইট হবে না। 99.99% রাইট যদিও বা হয় 0.0001% রং থেকেই যায়। কি বুঝলে? যে যখনই আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজারমেন্ট করি তখন আমরা দেখি যে আমরা যে রেজাল্টটা পাই সেটা কোনোদিনও 100% রাইট 100% সঠিক হয় না। ক্লিয়ার? তাহলে সেখানে আমাদের কিছু না কিছু মেজারমেন্টে এরর থেকেই যায়। এটা আমরা শিখব যে আমরা যখন মেজারমেন্ট করব তখন কী ধরনের এরর হয় সেটা শিখব। আর আমরা কোনো ইনস্ট্রুমেন্টের অর্থাৎ আমি যে যন্ত্রটা ব্যবহার করছি কোনো কিছু মাপার জন্য তার অ্যাকুরেসিটা আমরা দেখব আর তার প্রিসিশনটা আমরা দেখব।
আচ্ছা বাংলাতে বলে দিই, এখানে এরর যেটা, এরর মানে হচ্ছে ত্রুটি, মেজারমেন্ট মানে হচ্ছে মাপযোগ করা, আর অ্যাকুরেসি কোনো ইনস্ট্রুমেন্ট মানে কোনো যন্ত্রের কোনো অ্যাকুরেসি, অ্যাকুরেসি মানে ওই যন্ত্রটা কত সঠিক মান দিচ্ছে, অর্থাৎ কত ট্রু ভ্যালুর কাছাকাছি মান দিচ্ছে, অর্থাৎ সঠিক মানের কত কাছাকাছি ভ্যালু দিচ্ছে, সেটাকে বলা হয় অ্যাকুরেট বা অ্যাকুরেসি। আর প্রিসিশন মানে সেই যন্ত্রটা কত সূক্ষ্মতার সাথে বস্তুটার বা কোনো কিছুর মাপটা কত সূক্ষ্মতার সাথে নিতে পারছে, সেটা আমাকে বোঝায় প্রিসিশন। ওকে, তো আশা করি এইগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে, তোমরা পুরো ক্লাসটা আগে করো তারপর তোমরা বুঝতে পারবে। তো দেখো কি বলছে এবার, বলছে দ্য রেজাল্ট অফ এভরি মেজারমেন্ট by any measuring instrument contains some uncertainty, this uncertainty is called error। অর্থাৎ কি, যে কোনো মেজারমেন্টে আমরা একটা আনসার্টেনিটি দেখতে পাই, মানে যে কোনো মেজারমেন্ট দিয়ে কোনো কিছু মানে যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা যদি কোনো মেজারমেন্ট করি, সেই মেজারমেন্টের মধ্যে একটা অনিশ্চয়তা সবসময় থেকেই যায়, একটা আনসার্টেনিটি থেকেই যায়, সেই আনসার্টেনিটিকেই বলা হয় এরর বা ত্রুটি। এবার আমরা এই জিনিসটা বোঝার আগে আমরা অ্যাকুরেসি আর প্রিসিশন এই দুটো যে টার্ম আছে, এই টার্মটা সম্পর্কে একটু ভালো করে বুঝবো। তো দেখো, ধরে নাও এখানে একটা রডের টুকরো দেওয়া আছে বা একটা লাঠির টুকরো দেওয়া আছে, সেই লাঠির টুকরোর অরিজিনাল যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে দেওয়া আছে 3.678 সেন্টিমিটার। অর্থাৎ তোমার কাছে এরকম একটা ছোট্ট রডের টুকরো হোক বা কাঠের টুকরো হোক, একটা লাঠি দেওয়া আছে, সেইটার লেন্থ কত, দৈর্ঘ্য কত, 3.678 সেন্টিমিটার, দ্যাটস অল। এবার আমি তোমাকে বলছি যে তুমি এইটাকে মেপে দেখাও। এবার ধরে নাও তুমি প্রথমে একটা যন্ত্র আনলে, সেই যন্ত্রটা দিয়ে এইটা মাপলে, মাপার পর তোমার রেজাল্ট কত হলো, 3.5 সেন্টিমিটার। অর্থাৎ ফার্স্ট যে ইনস্ট্রুমেন্টটা তুমি ইউজ করেছো, সেই ইনস্ট্রুমেন্টটা ইউজ করার পর তোমার যে অ্যান্সারটা এলো সেটা কত হলো, 3.5 সেন্টিমিটার। আরেকজন এলো তোমার বন্ধু, সে এসে ইনস্ট্রুমেন্টটাকে মাপলো, মাপার পর তার কত ভ্যালু এলো, তার ভ্যালু এলো 3.38 সেন্টিমিটার। তাহলে দুটো ক্ষেত্রে দুবার মেজারমেন্ট করা হলো, তুমি মাপলে এটা আর তোমার ফ্রেন্ড মাপলো এটা। আচ্ছা এই দুটো মেজারমেন্টের মধ্যে কি ডিফারেন্স লক্ষ্য করছো, ভালো করে দেখো তো। ফার্স্ট যে মেজারমেন্টটা সেটা কত হলো, 3.5 সেন্টিমিটার, কত, 3.5 সেন্টিমিটার, কিন্তু অরিজিনাল ভ্যালু কত, 3.678। আর দ্বিতীয়টা কত, 3.38, কিন্তু অরিজিনাল ভ্যালু 3.678। এবার এই দুটো মাপযোগের মধ্যে কোন মাপটা এই ভ্যালুর অনেকটা কাছাকাছি ভ্যালু? তোমরা বলবে যে অবশ্যই স্যার প্রথম ভ্যালুটা হচ্ছে এই মাপটার অনেক কাছাকাছি। কেন? কারণ স্যার এটা 3.6 সামথিং আর এটা 3.5, সেই তুলনায় অনেকটা কাছে, কিন্তু এটা 3.3 অনেকটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকুরেসি কোন যন্ত্রটার বেশি ভালো? অবশ্যই প্রথম যন্ত্রটার অ্যাকুরেসি বেশি ভালো, কারণ এইটা অ্যাকুরেট, অনেকটা কাছাকাছি যেতে পারছে দ্বিতীয় যন্ত্রের তুলনায়, দ্যাটস অল। কিন্তু তুমি একটা জিনিস দেখো তো, এই যে বস্তুটার যে দৈর্ঘ্যটা মাপা হয়েছে, লেন্থ মাপা হয়েছে, সেই পয়েন্টের পর অর্থাৎ দশমিকের পর কটা ঘর আছে? তোমরা বলবে যে স্যার পয়েন্টের পর 3টে ঘর আছে। এবার যে ফার্স্ট ইনস্ট্রুমেন্টটা আমি ইউজ করেছি, সেই ফার্স্ট ইনস্ট্রুমেন্টটা পয়েন্টের পর কটা ঘর মাপতে পারে? পয়েন্টের পর একটা ঘর মাপতে পারে। আর দ্বিতীয় ইনস্ট্রুমেন্টটা পয়েন্টের পর দুটো ঘর মাপতে পারে। তাহলে এক্ষেত্রে বলো যে কোন ইনস্ট্রুমেন্টটা সূক্ষ্মতার সাথে মাপতে পারে, অর্থাৎ কোন ইনস্ট্রুমেন্টের প্রিসিশনটা বেটার? তোমরা এবারেও বুঝে গেছো যে স্যার প্রথমটার তুলনায় দ্বিতীয়টার প্রিসিশন অর্থাৎ সূক্ষ্মতাটা বেশি। তাহলে এইখানে অ্যাকুরেসি মানে কি, অনেকটা কাছাকাছি সঠিক মানের, আর প্রিসিশন মানে সেই ভ্যালুটা কত ডেপথে মাপতে পারছি, কত সূক্ষ্মতার সাথে মাপতে পারছি, সেটাকে বলি প্রিসিশন, দ্যাটস অল। এইটাই এখানে বলে দিয়েছে দেখো, যে দ্য ফার্স্ট মেজারমেন্ট মানে L1, দ্য ফার্স্ট মেজারমেন্ট হ্যাজ মোর অ্যাকুরেসি, অবভিয়াসলি সেটাই বোঝালাম, বিকজ ইট ইজ ক্লোজার টু দ্য ট্রু ভ্যালু। এইটাকে বলা হয় ট্রু ভ্যালু বা অরিজিনাল মান, সঠিক মান। তাহলে ট্রু ভ্যালুর অনেক ক্লোজার, সেই জন্য এটার অ্যাকুরেসি অনেক বেশি। বাট লেস প্রিসিশন, কিন্তু সূক্ষ্মতাটা অনেক কম, প্রিসিশনটা অনেক কম। ইট রেজলিউশন ইজ অনলি 0.1 সেন্টিমিটার। তার মানে কি, এই ফার্স্ট ইনস্ট্রুমেন্ট পয়েন্টের পর একটা ঘরই মাপতে সক্ষম, এর রেজলিউশন অনেক কম, কত, 0.1 সেন্টিমিটার মতো। কিন্তু সে তুলনায় দ্য সেকেন্ড মেজারমেন্ট ইজ লেস অ্যাকুরেট, সেকেন্ড মেজারমেন্ট ইজ লেস অ্যাকুরেট বাট মোর প্রিসাইজ, অর্থাৎ এর প্রিসিশনটা অনেক বেটার, কারণ এর পয়েন্টের পর কটা ঘর মাপতে পারছে, দুটো ঘর, বাট তাহলে এর প্রিসিশনটা ভালো বাট এর অ্যাকুরেসিটা খারাপ। ওকে, তাহলে আশা করি তোমরা অ্যাকুরেসি আর প্রিসিশন কি এই দুটো টার্ম সম্পর্কে কমপ্লিটলি জেনে গেছো। এবার দেখো আমরা কি বলবো,
বলছে ইন জেনারেল, বলছে সাধারণভাবে দ্য এরর ইন মেজারমেন্ট, অর্থাৎ আমরা যে মেজারমেন্ট করি সেই মেজারমেন্টের যে এরর আছে ক্যান বি ব্রডলি ক্লাসিফাইড, মানে মোটামুটিভাবে আমরা দুটো ভাগে দেখতে পারি, দুভাগে ভাগ করতে পারি। অর্থাৎ তুমি যখন কোনো বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা বা ভর বা যাও কিছু আয়তন ঘনত্ব যা কিছু মাপো না কেন, সেই মাপের সময় দু ধরনের ত্রুটি আসতে পারে, টু টাইপ অফ এরর তুমি দেখতে পারো। একটাকে বলা হয় সিস্টেমেটিক এরর আর একটাকে বলা হয় র্যান্ডম এরর। সিস্টেমেটিক এররের বাংলা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি আর র্যান্ডম এররের বাংলা হচ্ছে অবিন্যস্ত ত্রুটি। দেখো ইংলিশটাই শেখো, কারণ বাংলা টার্ম ভালো না, অনেক কঠিন। আর তুমি যখন নিটের এক্সাম দেবে তোমার বাংলায় টার্মগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, তুমি তখনই বুঝতে পারবে না। তাহলে যারা বাংলাতে পড়ছো বা মেন্টালিটি রাখছো বাংলায় পড়ার, তারা বাংলা পড়ো, কিন্তু তার সাথে সাথে ইংলিশ টার্মগুলোর সাথে অবগত হও। আর তুমি যখন ডক্টর হয়ে যাবে, ডক্টর হওয়ার পর তোমাকে কিসে পড়তে হবে, বাংলাতে না ইংলিশে? ডেফিনেটলি ইংলিশে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এখন থেকে ইংলিশে পড়ো তাহলে তোমার কি হবে, একটা হ্যাবিট তৈরি হবে। দ্যাটস অল, ক্লিয়ার? তাহলে এবার আমরা কি বুঝলাম, যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজারমেন্ট করতে গেলে তার অ্যাকুরেসির একটা গল্প থাকে আর তার প্রিসিশনের একটা গল্প থাকে। আর মেজারমেন্ট করতে গেলে এরর 100% হবেই, অল্প হলেও এরর হবে। আর এররকে আমরা দুভাগে দেখতে পারি, একটা সিস্টেমেটিক এরর আর একটা র্যান্ডম এরর। ওকে, এবার ভালো করে বোঝো জিনিসটা কি বলছি। যে সিস্টেমেটিক এররটা তো বুঝলাম, তোমরা বললে স্যার সিস্টেমেটিক এরর তাহলে কীরকম কীরকম হতে পারে। সিস্টেমেটিক এরর তিন ধরনের হতে পারে। কি কি? ইনস্ট্রুমেন্টাল এরর, ইমপারফেক্ট ইন এক্সপেরিমেন্টাল টেকনিক হতে পারে, আর নইলে পার্সোনাল এরর হতে পারে। জিনিসগুলো আমি এবার এক্সপ্লেন করছি, ভালো করে দেখে নাও। মানে কি, তুমি যে যন্ত্রটা ইউজ করছো সেই ইনস্ট্রুমেন্টার মধ্যেই কোনো প্রবলেম থাকতে পারে, তার জন্য এরর হতে পারে মাপযোগে। নইলে ইমপারফেক্ট ইন এক্সপেরিমেন্টাল টেকনিক, অর্থাৎ তুমি যে পদ্ধতিতে মাপছো, তুমি যে নিয়মে মাপছো, সেইখানে প্রসেসটাও কিছু ভুল হতে পারে, তার জন্য এরর আসতে পারে, এটা সেটা বোঝাচ্ছে। আর ফাইনালি আসছে পার্সোনাল এরর, অর্থাৎ তোমার নিজের কিছু ত্রুটি থাকতে পারে। তাহলে এটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। ইনস্ট্রুমেন্টাল এররকে বাংলায় বলা হয় যান্ত্রিক ত্রুটি, ইমপারফেকশন ইন এক্সপেরিমেন্টাল টেকনিককে বলা হয় পদ্ধতিগত ত্রুটি, আর পার্সোনাল এররকে বলা হয় ব্যক্তি নির্ভর ত্রুটি। ক্লিয়ার? আর র্যান্ডম এরর কি হয়? র্যান্ডম এররের মধ্যেই লুকিয়ে আছে র্যান্ডম। র্যান্ডম কখন ইউজ করি আমরা? যে কোনো কারণ হতে পারে, ওই জন্য বলছি এই ধরনের এরর ফর এনি রিজন। অর্থাৎ র্যান্ডম এররের পার্টিকুলার কোনো রিজন বা কারণ আমি একটা দুটো বলতে পারবো না, যে কোনো কারণে হতে পারে। এবার আমি সবগুলোর একটা এক্সাম্পল তোমাদের এক এক করে দিই, বুঝতে পারবে। ওকে, ধরে নাও তোমার বাড়ি একটা ফুটন্ত জলের পাত্র রাখা আছে। ওকে, বয়েলিং হচ্ছে, বাষ্প উঠছে। তাহলে এই ফুটন্ত জলের টেম্পারেচার কত হয়? তোমরা ছোটোবেলায় নিশ্চয়ই পড়েছো 100°C। দ্যাটস অল। এবার তোমার কাছে এরকম একটা থার্মোমিটার দিয়েছি আমি, সেই থার্মোমিটারটাই জলের মধ্যে ডুবিয়েছো, ডুবিয়ে তুমি টেম্পারেচার মাপার চেষ্টা করছো। থার্মোমিটার তোমাকে রিডিং দিচ্ছে 104°C। কত রিডিং দিচ্ছে? 104°C। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে ফুটন্ত জল অর্থাৎ বয়েলিং ওয়াটারের টেম্পারেচার অলওয়েজ কত হয়? 100°C। তাহলে ডেফিনেটলি তুমি এর থেকে বুঝতে পারছো যে তুমি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছো সেই ইনস্ট্রুমেন্টটা অটোমেটিক্যালি 4°C তোমাকে বেশি ভ্যালু দেখাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এর থেকে আমি কি বুঝলাম, ইনস্ট্রুমেন্টাল এরর হলেও যদি হয় তাহলে আমার অবশ্যই আমার মেজারমেন্টে 100% এরর আসবে। যেটা হওয়া উচিত ছিল 100°C, সেটা আমার দেখাচ্ছে 104°C। তাহলে শুরুতেই 4°C নিশ্চয়ই ওই থার্মোমিটারটার বেড়েছিল, সেই 4°C বেড়ে থাকার জন্যই সে পরবর্তীকালে 4° এক্সট্রা দেখিয়েছে। তাহলে এরকম যদি কোনো ঘটনা ঘটে এটাকে আমরা বলে থাকি জিরো এরর। কি বলে থাকি? জিরো এরর। বাংলাতে বলে থাকি শূন্য ত্রুটি। কি বলে থাকি? শূন্য ত্রুটি। অর্থাৎ যখন যন্ত্রটা শুরুই হচ্ছে মাপযোগ, তখন শুরুর দিক থেকেই যন্ত্রটার মধ্যে কোনো না কোনো ত্রুটি অলরেডি আছে। অর্থাৎ তার জিরো ভ্যালুতে না থেকে আইদার মাইনাসে চলে গেছে নইলে প্লাসে চলে গেছে। দ্যাটস কল ইনস্ট্রুমেন্টাল এরর, আর তার পার্টটাকে বলা হয় জিরো এরর। দ্যাটস অল, ক্লিয়ার? এবার আমি আসছি ইমপারফেক্ট ইন এক্সপেরিমেন্টাল টেকনিক অর প্রসিডিওর। এটার মানে কি? দেখবে বাচ্চাদেরকে যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, যখন তাদের ফিভার থাকে অর্থাৎ তাদের জ্বর হয়, থার্মোমিটারটা গালে জিভের ভেতরে দেওয়া উচিত বাচ্চাদের, কারণ এটাই হচ্ছে সঠিক। এই যে এখানে লেখা আছে না এক্সপেরিমেন্টাল টেকনিক, এইটা হচ্ছে সঠিক এক্সপেরিমেন্টাল টেকনিক। যে যখনই কোনো কারোর জ্বর হবে তার দেহের তাপমাত্রা মাপার জন্য অর্থাৎ উষ্ণতা মাপার জন্য থার্মোমিটারকে কোথায় রাখা উচিত? থার্মোমিটারটাকে জিভের তলায় দেওয়া উচিত।
কিন্তু তুমি দেখবে যখন তুমি কোনো ডক্টরের কাছে যাও সেখানে তো অনেক বাচ্চারা আছে, সেই জন্য কী করে ডক্টর বা কম্পাউন্ডার যেই থাকুক না কেন সে জিভের তলায় না দিয়ে বগলের তলায় রাখে, অর্থাৎ আর্মপিট, ইংলিশে বলা হয় আর্মপিট, অর্থাৎ বগলের তলায় থার্মোমিটারটাকে দেয়। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ইমপারফেক্ট এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ অলওয়েজ জিভের নিচে অরিজিনাল মানে তোমার শরীরের যে অরিজিনাল টেম্পারেচার সেটা তোমার জিভের নিচেই সঠিক বোঝা যায়। বগলে দিলে সেই টেম্পারেচারের 1-2 ডিগ্রি কম দেখায়। তাহলে অবভিয়াসলি তোমার পদ্ধতিটা ভুল, তোমার জিভের নিচে দেওয়া উচিত, কিন্তু তুমি দিচ্ছ বগলে। তাহলে সেখানে তোমার কী হবে, টেম্পারেচারটা অনেক কম থাকবে। ইয়েস অর নট? কি বুঝতে পারছো তো সবাই? তাহলে টেম্পারেচারটা যদি কম দেখায় তাহলে অবভিয়াসলি তোমার মেজারমেন্টটাও ভুল দেখাবে। তুমি কি প্রপার ওই বস্তুটার বডিতে কতটা টেম্পারেচার আছে সেটা মাপতে পারলে? তুমি পারলে না। হয় কেন? কারণ তোমার টেকনিকটাই ইমপারফেক্ট ছিল। তাহলে এই রকম কারণেও তোমার সিস্টেমেটিক এরর হতে পারে। আর থার্ড আসছে পার্সোনাল এরর। কি আসছে? পার্সোনাল এরর। এটা তোমরা অলরেডি অনেকেই জানো। ধরে নাও তোমাকে ছোটোবেলায় যখন ক্লাস 10-এ সম্পাদ্য বা উপপাদ্যের অঙ্ক করতে দিত, তোমাকে এরকম ভ্যালু দিত 7.6 সেন্টিমিটার, 6.3 সেন্টিমিটার, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এই সবগুলো দিয়ে বলতে একটা ট্রায়াঙ্গেল ড্র করো। তা তুমি যখন এই মাপগুলো নিতে 7.6, 6.3, তুমি কি এরকম যখন স্কেল রেখে যখন তুমি আঁকতে, তুমি এরকম সোজাসুজি আঁকতে না। যদি তুমি সোজাসুজি এরকম লম্বভাবে বসে আঁকতে তাহলে তুমি সঠিক ভ্যালুটা পেতে। তুমি যদি এই দিকে হেলে যাও তাহলে তুমি এই দিকে বেশি ভ্যালু পেয়ে যাবে, আর এই দিকে হেলে গেলে এই দিকে বেশি ভ্যালু পেয়ে যাবে। অর্থাৎ তুমি যখন কোনো কিছু মেজারমেন্ট করছো, তুমি নিজে ঠিকঠাকভাবে তোমার বসার ভঙ্গিমা, দেখার ভঙ্গিমা, মাপ নেওয়াটা, সেগুলো কি তুমি ঠিকঠাক করছো? যদি সেগুলো তুমি ঠিকঠাক করো তাহলে ঠিক আছে। আর যদি তোমার ওর মধ্যে এরর আসে সেগুলোকে বলা হয় ব্যক্তি নির্ভর ত্রুটি বা পার্সোনাল ত্রুটি। যেমন ওই প্যারালাক্স, আমি তোমাদের আগের ক্লাসে পড়ালাম না, যে প্যারালাক্স মেথড যেটা পড়ালাম, যে একটা চোখ চেপে এরকমভাবে পেন রাখো আর একটা চোখ চেপে এরকমভাবে পেন রাখো, তাহলে একটা বস্তু এখানে একটা বস্তু এরকম দেখতে পাচ্ছ। তাহলে সেখানে প্যারালাক্স যে মেথডটা শিখলাম সেখানেও তো তোমার নিজের দেখারই এরর আসছিল। তাহলে পার্সোনাল এরর মানে কি বুঝে গেছো নিশ্চয়ই, যে তোমার নিজের জন্য কিছু এরর আসতে পারে। আর র্যান্ডম এরর কি? র্যান্ডম এরর যে কোনো কারণে হতে পারে। তোমাকে একটা এক্সাম্পল দিই। ধরে নাও তুমি কোনো বস্তুর কিছু একটা মাপছো, লেন্থ ফেন্থ মাপছো, আর তোমার হট করে তোমার হাত নড়ে গেল, কোনো কিছু হলো, কোনো কেউ এসে ধাক্কা দিল বা কিছুতে তোমার হাত নড়ে গেল, তাহলে সেটা তোমার একটা র্যান্ডম কারণ হয়ে গেল, তার জন্য এরর আসবে। তাছাড়াও ধরে নাও আমাদের যেই বাড়ি আছে, বাড়িতে যেই সব ভোল্টেজ সাপ্লায়ারগুলো আছে, তো এই ভোল্টেজ সাপ্লাইয়ের যে ভোল্টেজগুলো সেইগুলো যখন আমি মাপতে যাই, ধরে নাও বাই চান্স ভোল্টেজের আপ ডাউন হলো, তাহলে কি 220 ভোল্ট আমি পাবো, নাকি 220 ভোল্টের পরিবর্তে কখনো বেড়ে যাবে বা কখনো কম পাবো? তাহলে এইটাকে বলা হয় ভোল্টেজ আপ ডাউন। তাহলে এই যে ভোল্টেজ আপ ডাউন সেটা কি আমার হাতে? মানে ধরে নাও আমি কোনো ল্যাবরেটরিতে গেলাম, সেই ল্যাবরেটরিতে গিয়ে আমি মাপছি আর সেখানে ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, তাহলে সেখানে যে আমি ভুল ভ্যালুটা পাবো সেটা কি আমার নিজের কারণে? সেটা কি সিস্টেমেটিক এররের কারণে? তোমরা বলবে স্যার না, তাহলে সেটাই চলে আসছে র্যান্ডম এররের মধ্যে। তাহলে র্যান্ডম এরর মানে কি? এটা যে কোনো কারণবশত এরর হতে পারে। দ্যাটস অল ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার আমরা ফাইনালি একটা জিনিস পড়বো, সেটাকে আমরা বলে থাকি লিস্ট কাউন্ট এরর। কি বলে থাকি? লিস্ট কাউন্ট এরর। দেখো, এরর মানে তো বুঝতে পারছো ত্রুটি, কাউন্ট মানে গোনার ব্যাপারটাকে বোঝাচ্ছে। লিস্ট মানে কি? লিস্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট মাপ। কি বলা হচ্ছে? সবচেয়ে ছোট মাপ। দেখো, দ্য স্মলেস্ট ভ্যালু দ্যাট ক্যান বি মেজার্ড, অর্থাৎ সবচেয়ে ছোট ভ্যালু যেটা আমরা মাপতে পারি বাই দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট, কোনো যন্ত্রের দ্বারা, কল্ড ইটস লিস্ট কাউন্ট। অর্থাৎ তুমি একটা যন্ত্র নিলে, সেই যন্ত্র দিয়ে সবচেয়ে তুমি যত ছোট ভ্যালু মাপতে পারবে, সেই সব থেকে ছোট যে ভ্যালুটা মাপতে পারবে সেই ভ্যালুটাই হচ্ছে ওই যন্ত্রের লিস্ট কাউন্ট। একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরে নাও এটা তোমার কি আছে, 1 মিনিট, এটা তোমার একটা কি সেন্টিমিটার স্কেল আছে। তো সেন্টিমিটার স্কেলের এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এর মধ্যে ছোট 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 এরকম কটা ঘর থাকে? 10টা ঘর থাকে। তাহলে একদম স্মল যে ঘরটা, এই ঘরটার ভ্যালু কত? 0.1 সেন্টিমিটার, অর্থাৎ কত? 1 মিলিমিটার। অর্থাৎ তুমি যে সেন্টিমিটার স্কেল নিচ্ছ, সেন্টিমিটার স্কেলের সাহায্যে তুমি সবচেয়ে ছোট কতটা লিস্ট কাউন্ট করতে পারো? 1 মিলিমিটারের লিস্ট কাউন্ট করতে পারো। তাহলে লিস্ট কাউন্ট বুঝতে পেরেছো কি? যে আমরা যে যন্ত্র নিয়ে কোনো কিছু ভ্যালু মাপি, তখন যেটা সবচেয়ে ছোট ভ্যালু মাপা যায় সেটা ওই যন্ত্রের লিস্ট কাউন্ট, এটা যেন মনে থাকে। এবার কি বলছে দেখো, যে দ্য লিস্ট কাউন্ট এরর ইজ দ্য এরর অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিজলিউশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ ওই ইনস্ট্রুমেন্টটার কতটা রিজলিউশন, অর্থাৎ ওই ইনস্ট্রুমেন্টটা কতটা প্রিসিশনের সাথে মাপতে পারে। প্রিসিশন পড়িয়ে এলাম একটু আগে,
কতটা সূক্ষ্মতার সাথে মাপতে পারে, সেই মাপযোগটাকেই আমরা বলে থাকি লিস্ট কাউন্ট এরর। আর ইট অকার্স উইথ বোথ সিস্টেমেটিক অ্যান্ড র্যান্ডম এরর, অর্থাৎ এই যে লিস্ট কাউন্ট এরর, এটা তোমার সিস্টেমেটিক এররের মধ্যেও পড়ে, র্যান্ডম এররের মধ্যেও পড়ে। অর্থাৎ জিনিসটা কি, এবার আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি লিস্ট কাউন্ট এরর জিনিসটা কি এলো। দেখো এদিকে দেখো, প্রথম যে উদাহরণটা, এই যে রডটা ছিল বা এই যে কাঠের টুকরোটা ছিল, এর দৈর্ঘ্য ছিল পয়েন্টের পর 3টে ঘর। এবার আমি যখনই সেন্টিমিটার স্কেল ইউজ করেছি, সেন্টিমিটার স্কেলে কতটা ঘর মাপতে পেরেছে, পয়েন্টের পর একটা ঘর মাপতে পেরেছি, কিন্তু বাস্তবে পয়েন্টের পর 3টে ঘর। অর্থাৎ এই যে দুটো ঘরের ভ্যালু, এই ভ্যালুটা এই যন্ত্রের লিস্ট কাউন্ট এর মধ্যে পড়ছে না। অর্থাৎ আমি যদি এই দৈর্ঘ্যটাকে সেন্টিমিটার স্কেল দিয়ে মাপি, তাহলে আমার এখানে লিস্ট কাউন্ট এরর কোনটা, 0.078 ইজ মাই লিস্ট কাউন্ট এরর। আর আমি যদি তার ক্ষেত্রে একটা অন্য যন্ত্র, এটাকে ভার্নিয়ার স্কেল বলতে পারি, ভার্নিয়ার স্কেল দিয়ে মাপি, ভার্নিয়ার স্কেল পয়েন্টের পর দুটো ঘর মাপতে পারে, তাহলে এক্ষেত্রে আমার লিস্ট কাউন্ট এরর কত, 0.008। আশা করি বুঝতে পেরেছো লিস্ট কাউন্ট এরর কি। লিস্ট কাউন্ট এরর অর্থাৎ লঘিষ্ঠ ধ্রুবক ত্রুটি কি হয়, যে তুমি যে যন্ত্র দিয়ে মাপছো, সেই যন্ত্রের সবচেয়ে ছোট যে মাপতে পারে, তার থেকেও যদি আরও সূক্ষ্মতার সাথে কোনো মাপযোগ হয়, সেখানে সেটা কি এসে যায়, ত্রুটি এসে যায়। সেই জন্যই তো তুমি যখন সিস্টেমেটিক এররে মাপবে তখনও তোমার ত্রুটি আসবে, র্যান্ডম এররে যখন মাপবে তখনও ত্রুটি আসবে। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাবসোলুট এরর, রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর। অর্থাৎ আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে আমরা যখনই মেজারমেন্ট করি তখন আমাদের মাপযোগে কিছু না কিছু 100% একটা রং আসে, অর্থাৎ ভুল হয়। তো সেই এররগুলোকে বিভিন্ন টার্মে আমরা প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে একটা অ্যাবসোলুট এরর, রিলেটিভ এরর আর পার্সেন্টেজ এরর। অ্যাবসোলুট এররকে আমরা বলে থাকি মানে চরম ত্রুটি বা পরম ত্রুটি, রিলেটিভ এররকে আমরা বলে থাকি আপেক্ষিক ত্রুটি, আর পার্সেন্টেজ এররকে বলে থাকি শতাংশ ত্রুটি। ক্লিয়ার? তাহলে অ্যাবসোলুট এররটা কী হয় সেটা আমরা ফার্স্টে বুঝে নেব। কি বলছে দেখো, সাপোজ দ্য ভ্যালুস অবটেইন ইন সেভারেল মেজারমেন্ট আর A1 A2 A3 এরকম চলতে চলতে AN পর্যন্ত। ওকে, দ্য অ্যারিথমেটিক মিন, কীরকম, অ্যারিথমেটিক মিন অফ দিস ভ্যালু ইজ টেকেন অ্যাজ দ্য বেস্ট পসিবল ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি আন্ডার দ্য গিভেন কন্ডিশনস অফ মেজারমেন্ট অ্যাজ এটার মানেটাকে বোঝো ভালো করে, তারপর আমি বলছি। ধরে নাও এই পেনটা যে তোমাদেরকে আমি দিলাম, ধরে নাও আমি বলছি এই পেনটার আমাকে লেন্থ মাপতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য মাপতে হবে। ক্লিয়ার? আমি এই পেনটার দৈর্ঘ্য সম্পর্কে কিচ্ছু জানি না, আমাকে এই পেনটার দৈর্ঘ্য মেপে দেখাতে হবে। তাহলে ফার্স্টে আমি কি করলাম, ফার্স্টে আমি একটা সেন্টিমিটার স্কেল নিয়ে আসলাম। সেন্টিমিটার স্কেল নিয়ে আমি এই পেনটার দৈর্ঘ্য ফার্স্টে মাপলাম। আমি সাপোজ পেনটার দৈর্ঘ্য পেলাম, সাপোজ একটা আইডিয়া করে বলছি, 9.7 সেন্টিমিটার। ধরো না আমি এটা মেপে আমি পেলাম 9.7 সেন্টিমিটার। কিন্তু আমার পাশে ধরে নাও আমার একটা স্টুডেন্ট আছে, তাকে আমি ডাকলাম, সে মাপলো 9.6 সেন্টিমিটার। কিরম ঘটনাটা ঘটলো, আমি মাপলাম যখন আমি পেলাম 9.7 সেন্টিমিটার, আমার ওই স্টুডেন্টটা পেলো 9.6 সেন্টিমিটার। আমি আরেকটা স্টুডেন্টকে ডাকলাম, সে পেয়ে গেল 9.8 সেন্টিমিটার, অর্থাৎ আমার থেকে আবার 0.1 বেশি পেলো। আরেকজনকে ডাকলাম, সে ধরে নাও 9.6 সেন্টিমিটার, অর্থাৎ এখানে কি হলো, আমার একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের মাপযোগও প্রায় মিলে গেল। এরকম হতেই পারে। অর্থাৎ আমি কি বলছি, যখন কোনো বস্তুর আমি সঠিক ভ্যালু অর্থাৎ ট্রু ভ্যালু আমি জানবো না, তখন আমি কি করব, ফার্স্টে আমি কি করব, তার অনেকগুলো মাপ নেবো। যেমন এখানে দেখিয়েছে দেখো সেভারেল মেজারমেন্ট, ফার্স্টে আমি যে মাপটা নিলাম সেটাকে আমি বলছি A1 ভ্যালু। যেমন আমার ক্ষেত্রে A1 এর মান 7.9 A1 এর ভ্যালু 9.7 সেন্টিমিটার সামথিং ছিল। ঠিক তেমনি আরেকজন সেটাই মাপবে, সেটা কত হবে A2, আরেকজন মাপবে A3, এরকম করতে করতে n তম। ধরে নাও তোমার কাছে যে কজন আছে, তোমার কাছে 10 জন আছে, তোমরা যে ল্যাবরেটরিতে যে এক্সপেরিমেন্ট করছো তোমরা 10 জনের গ্রুপ আছো, তাহলে এখানে n এর ভ্যালু কত হবে, n এর ভ্যালু 10, অর্থাৎ তোমরা টোটাল 10টা মেজারমেন্ট ভ্যালু পাবে, 10 জন 10 বার মাপবে, রাইট? এবং সেই মেজারমেন্টগুলোর কী নিতে হবে, অ্যারিথমেটিক মিন, অর্থাৎ কি পাটিগাণিতিক গড় নিতে হবে, অর্থাৎ অ্যারিথমেটিক মিন নিতে হবে। ওই অ্যারিথমেটিক মিনটাকেই আমরা বলবো বেস্ট পসিবল ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি আন্ডার দ্য গিভেন কন্ডিশন। তো
এই পেনটার তো অরিজিনাল দৈর্ঘ্য আমি জানি না, তাহলে সেই দৈর্ঘ্যটা আমরা 10 জনেই মাপলাম, ধরে নাও 10 জন আছি, রাইট? তাহলে সেই 10 জনে যে 10 রকম ভ্যালু পেলাম, সেই প্রত্যেকটা ভ্যালুকে অ্যাড করে তার গড় করে নেব। গড় করার পর যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটাকেই আমরা ধরে নেব এটার সম্ভাব্য সঠিক মান, বেস্ট পসিবল ভ্যালু, অর্থাৎ সম্ভাব্য সঠিক মান হচ্ছে সেইটা। তো সেটা কি করে লিখব, সেটাকে আমরা এই যে এখানে বলে রেখেছি এ মিন। মিন কারণ মিন লিখেছি কারণ এখানে আমরা মিনই বার করছি। তাহলে এ মিন ইকুয়াল টু, দেখো A1 প্লাস A2 প্লাস A3 এরকম করতে করতে যে কজন থাকবে, যদি 10 জন থাকে তাহলে এটা হবে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A3 প্লাস A4 প্লাস A5 এরকম করতে করতে প্লাস A10 পর্যন্ত হবে। আর টোটাল যেহেতু 10 জন মেপেছি, তাহলে এখানে এনের জায়গায় কত দিয়ে ভাগ হবে, 10 দিয়ে ভাগ হবে। তাহলে ফার্স্ট তোমার কাজ কি থাকবে, যদি তোমাকে কোনো বস্তুর লেন্থ মাপতে বলে, লেন্থ বলে শুধু না, যে কোনো জিনিস মাপতে পারে, তোমার কোনো বস্তুর আয়তন মাপতে বললো, কোনো বস্তুর ভর মাপতে বললো, ফার্স্টে তোমরা 3 থেকে 4 বার 5 বার 7 বার যত বেশি পারবে মাপ নেবে। মাপ নিয়ে সেই মাপগুলোর অ্যারিথমেটিক মিন অর্থাৎ গড় বার করবে। কি করে গড় বার করতে হবে, প্রত্যেকটা ভ্যালু অ্যাড করে দিয়ে যে কটা টার্ম থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবে। ভাগ করার পরে তুমি যে এই ভ্যালুটা পাবে সেটাকে আমরা বলবো এ মিন, অর্থাৎ তুমি যে জিনিসটা মেপেছো তার এটা মিন ভ্যালু, এবং এইটাকেই আমরা ট্রু ভ্যালু ভাববো। ট্রু ভ্যালু মানে সম্ভবত, যেহেতু আমার কাছে ট্রু ভ্যালু দেয়া নেই, তাহলে সম্ভবত এই মানটাকে আমি সঠিক মান বলে গণ্য করব। দ্যাটস অল, ক্লিয়ার? দেখো এবার কি বলছে, দেখো দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অ্যান্ড দ্য ট্রু ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি ইজ কল্ড অ্যাবসলুট এরর অফ দ্য মেজারমেন্ট। দেখো আমি এখানে তো অ্যাকচুয়ালি অ্যাবসলুট এরর বার করতে চাইছি না, চরম ত্রুটি বা পরম ত্রুটিটা বার করতে চাইছি, অ্যাবসলুট এরর। তাহলে অ্যাবসলুট এরর এবার আমি কি করে বার করব, ফার্স্টে তোমাকে কি করতে হবে, বস্তুটার একটা ট্রু ভ্যালু জেনে নিতে হবে। তাহলে বস্তুটার ট্রু ভ্যালু জানার জন্য কি করতে হয়েছিল, অনেকগুলো মেজারমেন্ট করে সেইগুলোর একটা অ্যারিথমেটিক মিন নিতে হয়েছিল। যদি সেগুলোর একটা অ্যারিথমেটিক মিন নিয়ে নিই তাহলে আমি ট্রু ভ্যালুটা পেয়ে গেলাম, সেটাকে আমরা বলেছি এ মিন। এবার কি বলেছে যে এই যে দেখো দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স অর্থাৎ পার্থক্য বার করতে হবে কার কার মধ্যে, ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট এখানে কে কে আছে, A1 A2 A3 A4 এরকম চলছে। তাহলে ইন্ডিভিজুয়াল মেজারমেন্টের থেকে ট্রু ভ্যালুর মেজারমেন্টটা মাইনাস করতে হবে। মাইনাস করার পর যে ভ্যালুটা পাবো তার ম্যাগনিটিউড নিতে হবে, অর্থাৎ তার মড নিতে হবে, সেটাই আমাকে দেবে অ্যাবসলুট এরর বা অ্যাবসলুট এরর দেবে। ক্লিয়ার? আমি তোমাকে দেখাচ্ছি, তোমার ক্লিয়ার হবে। দেখো এই দেখো এই যে অ্যাবসলুট এরর, অ্যাবসলুট এররকে আমরা ডেল এ চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটাকে ডেল বলা হয়, এটাকে এ চিহ্ন বলা হয়। তাহলে ডেল এ মানে কি, অ্যাবসলুট এরর, মানে এটা আমার সঠিক ত্রুটি হয়েছে, কোনো একটা যে আমি মাপলাম, মাপার জন্য আমার কতটা ত্রুটি এসছে সেটা আমাকে অ্যাবসলুট এরর অর্থাৎ ডেল এ আমাকে বলে দেবে। দ্যাটস অল, ক্লিয়ার? রাইট? তাহলে অ্যাবসলুট এররকে আমি মড দিয়ে কেন ঘিরে রেখেছি, কারণ দেখো এখানে একটা গল্প আছে, ভালো করে বোঝো। ফার্স্ট আমি বলে নিই, তারপরে মডের ব্যাপারটা বলবো। তাহলে ফার্স্টে ধরে নাও আমি যে মেজারমেন্টটা করেছিলাম সেই মেজারমেন্টটা কত ছিল, A1, ভালো কথা। তাহলে আমি এখানে কি লিখলাম, A1 লিখলাম। A1 থেকে কিসের ডিফারেন্স নিচ্ছি, এই ট্রু ভ্যালু, অর্থাৎ আমার যে মিনটা বেরিয়েছিল সেই মিন অর্থাৎ ট্রু ভ্যালুটা আমার মেজারমেন্ট থেকে বাদ দিচ্ছি। তাহলে বাদ দেওয়ার ফলে যে অ্যান্সারটা আমি পাচ্ছি সেই অ্যান্সারটাকে আমি বলছি অ্যাবসলুট এরর, অর্থাৎ একদম পারফেক্ট, এইটা আমার ত্রুটি হয়েছে। অর্থাৎ আমি যে ফার্স্টে A1 মেজারমেন্ট করেছি, A1 মেজারমেন্টের ফলে আমার কতটা ত্রুটি এসছে, ডেল A1, অবশ্যই সেটা মডের মধ্যে। ব্যাপারটা বোঝো কেন মডের মধ্যে, আমি একটা নাম্বার দিয়ে তোমাদের বোঝাচ্ছি, তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ধরো নাও এখানে একটা রড আছে, যেটা আমি বোঝাচ্ছিলাম আগে, এরকম একটা রড আছে। এই রডের অরিজিনাল ভ্যালু কত আমরা জানি না, কি বললাম, অরিজিনাল ভ্যালু কত আমরা জানি না। সাপোজ আমি এটা মাপলাম, এটা আমার কাছে এলো 4.2, কত হলো 4.2 সেন্টিমিটার। আরেকজন মাপলো, আমার এটা হচ্ছে A1, আরেকজন মাপলো সেটাকে আমি বলছি A2, তার ভ্যালু এলো 4.4 সেন্টিমিটার। তাহলে দুজনের দুটো আলাদা আলাদা ভ্যালু এলো। এবার আমি কি করব, আমরা যেহেতু দুজনেই মেপেছি তখন আমরা এই দুজনের ভ্যালুটাকে কি করব, এই যে এখানে আমি দেখিয়েছি দুজনের ভ্যালুটাকে আমাকে অ্যারিথমেটিক মিন নিতে হবে। সেই অ্যারিথমেটিক মিনটাই হবে এর সঠিক কি বলো, এর সঠিক মাপ। তাহলে এখানে যদি অ্যারিথমেটিক মিন নিই তাহলে A1 প্লাস A2 ডিভাইডেড বাই 2, এটাই হয়ে যাবে এ মিন। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি ভ্যালু বসাই 448 4 2 6, তাহলে কি হচ্ছে 8.6/2, তাহলে আমার আসছে 8.3। তাহলে এই যে 8.3টা আসছে, এইটা হয়ে যাচ্ছে আমার
ট্রু ভ্যালু, অর্থাৎ আমার যেহেতু ভ্যালুটা দেয়া নেই এই লেন্থের, আমি মনে মনে এখানে একটা অ্যাবসলুট মিন নিয়ে ট্রু ভ্যালুটা দেখে নিতে পারছি। সেটা আমি কত পেলাম? 8.3। তাহলে আমি যে মাপলাম, রাইট, তাহলে আমার মাপাতে কতটা ত্রুটি এসছিল সেটা যদি আমাকে বার করতে হয়, তাহলে ফার্স্ট আমার ফর্মুলা কি? আমার মাপে যে ত্রুটিটা আসছে সেটা হচ্ছে ডেল A1। তাহলে আমি কতটা মেপেছিলাম? আমি মেপেছিলাম 4.2, আর ট্রু ভ্যালু বার করে কত এসছে? সরি, এই 8.2কে আমি যদি মাইনাস করি তাহলে আমার এটা আসছে 4.3। একটু মিস্টেক হয়ে গেছে তাড়াহুড়ো করতে গিয়ে, তাহলে এটা আসছে 4.3। তাহলে আমি যে মেজারমেন্টটা করেছিলাম আমার ভ্যালু এসেছিল 4.2, আর এই যে এ মিন এসছে সেটা হচ্ছে 4.3। অর্থাৎ এই 4.2 থেকে 4.3 বাদ দিলে আমার যে অ্যান্সারটা আসবে সেটা আমার এখানে অ্যান্সার কত আসবে? -0.1। এবার দেখো, ত্রুটি কোনোদিনও কি মাইনাস হতে পারে? ধরে নাও একটা কথার কথা, তুমি ভুল করছো, তো তুমি বলবে যে আমার ভুলটা মাইনাস হয়েছে। দেখো, ত্রুটি কোনোদিনও মাইনাস হয় না, ত্রুটি মানে ত্রুটি। সেই জন্য ওপরে দেখো এখানে মড দেওয়া আছে। এই মড করার মানে হচ্ছে যদি উত্তর মাইনাসে আসে সেটা পজিটিভ হয়ে 0.1 রূপে বেরিয়ে আসবে। আশা করি আমি এখানে যে কথাগুলো বললাম মাথার মধ্যে ঢুকলো, রাইট? তাহলে আমরা এখানে কি বুঝলাম আমি আরেকবার রিপিট করছি, একটু ইন্টারেস্টিং মনোযোগ দিয়ে দেখো। যে পরিষ্কার হিসাব, কোনো বস্তুর যদি সঠিক মান দেওয়া না থাকে, ট্রু ভ্যালু দেওয়া না থাকে, তাহলে আমরা প্রথমে তার অবজারভেশন করব, বিভিন্ন ভ্যালু নেব, নিয়ে তার অ্যারিথমেটিক মিন বার করব। তাহলে সেই যে অ্যারিথমেটিক মিনটা বেরোবে সেটাই হবে তার প্রবাবেল ভ্যালু, সম্ভবত ওইটাই তার সঠিক মান হবে। এবার আমাকে বার করতে হবে অ্যাবসলুট এরর। অ্যাবসলুট এররকে কীভাবে লিখতে হয়? ডেল এ। সেটাকে মড কেন দিতে হয়? কারণ বাই চান্স যদি আমার ভ্যালুতে মাইনাস চলে আসে তাহলে সেটা পজিটিভ হয়ে বেরোবে। তাহলে অ্যাবসলুট এরর কী করে বার করতে হয়? আমার ধরে নাও যে ফার্স্টে মেপেছে তার যে অ্যাবসলুট এরর এলো ডেল A1, সেটা ইকুয়াল টু কি? A1 মাইনাস এ মিন, যেটা আমি আগেই বার করে নিচ্ছি। ঠিক তেমনি A2-র জন্য কী হবে? A2 যেটা মাপা হয়েছে A2 ডিভাইডেড মাইনাস মিন ভ্যালু। তৃতীয় জনের কতটা ত্রুটি হলো কী করে বার করব? তৃতীয় জনের স্পেসিফিক্যালি মান যেটা ও মেপেছে মাইনাস মিন ভ্যালু, এরকম করতে করতে এনতম ভ্যালু পর্যন্ত এটা চলতে থাকবে। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, দ্য ডেল্টা এ, মানে এই যে এখানে সব আমি ডেল্টা এ লিখছি, অর্থাৎ আমার যে অ্যাবসলুট এরর, ডেল্টা এ মানে আমার এখানে কি? অ্যাবসলুট এরর। অ্যাবসলুট এরর কি বলছে দেখো, দ্য ডেল্টা এ ক্যালকুলেটেড অ্যাভভ মে বি পজিটিভ ইন সার্টেন কেস অ্যান্ড নেগেটিভ ইন সাম আদার কেস। ওই যেটা এক্ষুনি দেখালাম, যে কোনো কোনো ক্ষেত্রে তুমি যে ডেল্টা এ অর্থাৎ অ্যাবসলুট এরর বার করবে তখন কখনো কখনো পজিটিভ বার হতে পারে উত্তর, আবার কখনো কখনো নেগেটিভ বার হতে পারে। কেন পজিটিভ কখন বেরোবে? যখন যেটা ট্রু ভ্যালু তার থেকে আমি বেশি ভ্যালু মেপে ফেলবো তখন পজিটিভ বেরোবে। আর নেগেটিভ কখন বেরোবে? যখন ট্রু ভ্যালু থেকে আমি কম মাপবো তখন নেগেটিভ বেরোবে। কিন্তু ভাই তুমি যে ত্রুটি করছো, ত্রুটি তো ত্রুটিই হয়ে থাকে, রাইট? সেই জন্য সেটাকে আমরা মড দিয়ে প্রকাশ করি। ওই জন্য এখানে দিয়েছে দেখো, বাট অ্যাবসলুট এরর মড ডেল এ উইল অলওয়েজ বি পজিটিভ। কারণ তুমি যদি ভুল করো সেটা ভুলই হতে পারে, তুমি একবার কম মাপবে একবার বেশি মাপবে, এবার বলবে দুটো মিলিয়ে 0, এটা হতে পারে না। সেই জন্য বলছে যে তুমি যখন ডেল্টা এ ক্যালকুলেট করবে অর্থাৎ অ্যাবসলুট এরর ক্যালকুলেট করবে তখন তুমি কখনো নেগেটিভ ভ্যালু পাবে আবার কখনো পজিটিভ ভ্যালু পাবে, কিন্তু অ্যাবসলুট এরর মড করে দেওয়ার জন্য 100% পজিটিভ আসবে। দ্যাটস অল ক্লিয়ার? এবার দেখো দ্বিতীয় পয়েন্ট আমার বার করতে আমি কি চাইছি, আমি এখানে এবার অ্যাবসলুট এররের মিন বার করতে চাইছি। দেখো ব্যাপারটা বোঝো, এই যে পেনটার উদাহরণ দিয়েছিলাম, রাইট? এই পেনটার যখন আমি দৈর্ঘ্য মেপেছিলাম আমার একা মাপে তো হয়নি, আমি আরও 5-6 জন আমার পাশে যারা ছিল সবাইকে দিয়ে মাপিয়েছি, মাপিয়ে তার গড় মান নিয়েছি, মান নেওয়ার পর বলেছি যে এর সঠিক মান ওইটা এ মিন। ঠিক তেমনি আমি যখন ফার্স্ট টাইম মেপেছি আমারও কিছু ত্রুটি এসছে, আমার মতো আরও একজন যে মেপেছে তারও ত্রুটি এসছে, তাহলে সবার ত্রুটি এসছে, রাইট? তাহলে প্রত্যেকের যে ত্রুটি আসছে তাহলে আমি কার ত্রুটিটাকে নেবো, অর্থাৎ কার কার এররটাকে আমি নেবো। তাহলে সেক্ষেত্রে একটা কনফিউশন আসে। তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যাবসলুট এরর বার করার জন্য প্রত্যেক জনার মাপে যে এরর এসছে সেই এররের আবার কি নিতে হবে? মিন নিতে হবে। তাহলে সেটাই এখানে বুঝিয়েছে দেখো, the arithmetic mean of all the absolute error is taken as the final or mean absolute error of the value of the physical quantity A. It is represented by delta A mean. অর্থাৎ প্রত্যেকের মাপে যে অ্যাবসলুট এররটা আসছে সেই অ্যাবসলুট এররটার যে মিন নেওয়া হবে সেই মিনটা হয়ে যাবে পারফেক্ট ত্রুটি। তাহলে সেটা আমি কি করে লিখবো? অ্যাবসলুট এররের মিন। তাহলে প্রথম জনের যে অ্যাবসলুট এরর হয়েছে তারপরের জনের অ্যাবসলুট এরর, তারপরের জনের অ্যাবসলুট এরর, এরকম করতে করতে যে কজন আছে প্রত্যেকের অ্যাবসলুট এরর। ওকে,
তাহলে এখানে যদি এন তম লোক মানে এন জন সেই মাপযোগ করে তাহলে এন বার অ্যাবসলিউট এরর আসবে। তাহলে সেটার অ্যারিথমেটিক মিন নিতে গেলে সবগুলোকে কি করতে হবে, অ্যাড করতে হবে, আর যে কটা নাম্বার অফ অবজারভেশন আছে সে কটা দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে এন দিয়ে ডিভাইড করতে হবে। আশা করি এতটা বুঝেছো যে অ্যাবসলিউট এররেরও মিন কি করে বার করতে হয় এইটা। তাহলে তুমি 100% কি করলে, তুমি যখন কোনো কিছু মাপলে, ধরে নাও এই পেনটা মাপলে, এই পেনটা কি হলো, উই গেট ডু এ সিঙ্গেল মেজারমেন্ট, মানে আমি যখন এই পেনটা আমি নিজে মাপলাম, সেই পেনটার দৈর্ঘ্য সিঙ্গেল মেজারমেন্টে কি পাবে, দ্য ভ্যালু উই গেট মে বি ইন দ্য রেঞ্জ ডেল্টা, ইন দ্য রেঞ্জ এ মিন প্লাস মাইনাস ডেল্টা এ মিন। অর্থাৎ আমি যখন কোনো কিছু মাপবো না, আমার যে ভ্যালুটা আসবে সেইটা কি হবে, ট্রু ভ্যালুর থেকে, অর্থাৎ যেটা সঠিক মান, সেই সঠিক মানের থেকে ডেল্টা এ মিন অর্থাৎ অ্যাবসলিউট এররের যেটা মিন বেরিয়েছিল ততটা বেশি হতে পারে বা ততটা কম হতে পারে। ওপরে প্লাস হলে ততটা বেশি হবে আর নিচে মাইনাস হলে ততটা কম হবে। আমি এর ওপর যখন একটা অঙ্ক করাবো তোমাদের কনসেপ্টটা আরও বেশি করে ক্লিয়ার হবে। তোমরা যদি এখন একটু হলেও প্রবলেম যদি পড়ো, জাস্ট তোমরা শুনতে থাকো, এরপরে আমরা একটা ম্যাথ করাবো, এই কনসেপ্টটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে যখনই আমরা কোনো মেজারমেন্ট নেবো, সেই মেজারমেন্টটার কী হবে, ট্রু ভ্যালুর থেকে মিন অ্যাবসলিউট এরর বেশি হতে পারে একটু, বা মিন অ্যাবসলিউট এরর কম হতে পারে, এই রেঞ্জের মধ্যেই কোনো ভ্যালু থাকে যখন কিছু আমরা মাপি। ওকে, এবার কি বলছে দেখো, এবার আমরা বার করবো রিলেটিভ এরর। তাহলে ফার্স্ট আমরা কি করলাম, অ্যাবসলিউট এরর বার করা শিখলাম, এবার আমরা শিখবো রিলেটিভ এরর কি করে বার করতে হয়। দেখো বলছে যে ইনস্টেড অফ দ্য অ্যাবসলিউট এরর, মানে অনেক সময় কি হয়, অ্যাবসলিউট এরর বার করতে হয় না, তার পরিবর্তে আমাদের কি বার করতে দেয়, অ্যাবসলিউট এরর। ইনস্টেড অফ অ্যাবসলিউট এরর উই অফটেন, মানে আমরা প্রায়শই ইউজ দ্য রিলেটিভ এরর। আমরা প্রায়শই কীরকম এরর করি, আপেক্ষিক ত্রুটি বার করতে চাই, রিলেটিভ এরর বার করতে চাই, অর দ্য পার্সেন্টেজ এরর। তাহলে পার্সেন্টেজ এররকে আমরা এইরকম সাইন দিয়ে লিখি, ডেল এ। পার্সেন্টেজ এররকে আমরা কিরকম সাইন দিয়ে লিখি, ডেল এ। এটাকে অন্য ডেল বলে, মানে এটা স্মল ডেল বলে, যাই হোক। তাহলে ইনস্টেড অফ অ্যাবসলিউট এরর অনেক সময় আমরা অ্যাবসলিউট এরর না বের করে তার পরিবর্তে আমরা রিলেটিভ এরর অনেক সময় বার করতে থাকি। ক্লিয়ার? দ্য পার্সেন্টেজ এরর, দ্য রিলেটিভ এরর ইজ দ্য রেশিও অফ দ্য মিন অ্যাবসলিউট এরর টু দ্য মিন ভ্যালু। কি বলছে ভালো করে বোঝো, অফ দ্য কোয়ান্টিটি মেজার। তাহলে তুমি যখন রিলেটিভ এরর বার করবে তার সূত্রটা কি হবে, তোমার যে মিন অ্যাবসলিউট এরর এসেছিল, কি এসেছিল, মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই মিন ট্রু ভ্যালু। এটা কি মিন ট্রু ভ্যালু, মানে যেটা ট্রু ভ্যালু, যেটা বারবার মাপার পর মিন নেওয়া ছিল ট্রু ভ্যালু, আর এটা ছিল তোমার কি ছিল, প্রথমটা কি ছিল, ডেল এ, মানে কি ছিল, ডেল এ মিন মানে কি, তোমার যে ত্রুটিটা হয়েছিল সেটার মিন। তাহলে এই দুটো রেশিও নিলেই আমার কাছে চলে আসছে অ্যাবসলিউট এরর। ক্লিয়ার? এবার দেখো, হোয়েন দ্য রিলেটিভ এরর ইজ এক্সপ্রেসড ইন দ্য পার্সেন্ট, অর্থাৎ আমরা যখন রিলেটিভ এররকে পার্সেন্টেজে এক্সপ্রেস করব, ইট ইজ কল্ড দ্য পার্সেন্টেজ এরর, এই যে ডেল এ। অর্থাৎ ফার্স্টে আমরা কি বুঝলাম, ফার্স্টে আমরা বুঝলাম অ্যাবসলিউট এরর, তারপর আমরা বুঝলাম রিলেটিভ এরর, এবার আমরা কি বলছি, পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর কিছুই না, পার্সেন্টেজ এরর হচ্ছে এইটা রিলেটিভ এরর, তার সাথে 100 গুণ করে দিলে আমরা পেয়ে যাই পার্সেন্টেজ এরর। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে পার্সেন্টেজটা কেটে দিতে হবে কারণ আমরা 100 দিয়ে জাস্ট গুণ করব। তাহলে আমরা রিলেটিভ এরর যদি জেনে যাই, রিলেটিভ এররকে যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কীরকম এরর, সেটা হচ্ছে পার্সেন্টেজ এরর। ক্লিয়ার? ওকে, এবার আমি যখন অঙ্ক করব তোমাদের এই এররের সব টার্মগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট একটু ধৈর্য ধরে দেখো। এবার আমাদের কাছে দুটো ম্যাথমেটিক্স দিয়েছে, সেই ম্যাথমেটিক্স দুটো আমরা ক্লিয়ারলি বুঝবো। কি বলছে দেখো, ফার্স্টে ম্যাথমেটিক্সটা পড়ছি আমি। 2 ক্লক আর বিং টেস্টেড এগেনস্ট এ স্ট্যান্ডার্ড ক্লক লোকেটেড ইন এ ন্যাশনাল ল্যাবরেটরি। অর্থাৎ একটা ন্যাশনাল ল্যাবরেটরি, জাতীয় ল্যাবরেটরি যার আছে, সংরক্ষণ আছে, সেখানে একটা ঘড়ি রাখা আছে, তাতে যখন 12টা বাজে, অর্থাৎ 12 নুন, যখন তাতে 12টা বাজে, বাই দ্য স্ট্যান্ডার্ড ক্লক, মানে ওই যে ল্যাবরেটরিতে যে স্ট্যান্ডার্ড যে প্রমাণস্বরূপ ঘড়িটা দেওয়া আছে তাতে 12টা বাজে, দ্য রিডিং অফ দ্য 2 ক্লক। এবার আমি যে দুটো ঘড়ির মধ্যে পরীক্ষা করছি, ওই ঘড়ির সাপেক্ষে ন্যাশনাল ল্যাবরেটরিতে যেটা রাখা আছে তার সাপেক্ষে এটা হচ্ছে ক্লক 1 আর এটা হচ্ছে ক্লক 2। সোমবার যখন হয়েছে তখন কি করেছে, প্রথম যে ঘড়িটা, সেই ঘড়িটার টাইম কত, 12টা বেজে 5 সেকেন্ড। তাহলে যখন ন্যাশনাল ল্যাবরেটরিতে যে স্ট্যান্ডার্ড ঘড়িটা রাখা আছে সেই ঘড়িটাতে যখন 12টা বাজে, তার তুলনায় সেই টাইমেই সোমবারে প্রথম ঘড়িটাতে কটা বাজে, 12টা বেজে 5 সেকেন্ড। দ্বিতীয় ঘড়িতে কটা বেজেছিল তখন, ক্লক 2তে
10:15:06 এইরকমভাবে পুরোটা চার্ট দেওয়া আছে, পুরো এক সপ্তাহ। ক্লিয়ার? এবার কোশ্চেন কী চেয়েছে, ইফ ইউ আর ডুইং অ্যান এক্সপেরিমেন্ট, মানে বলছে তুমি যদি একটা এক্সপেরিমেন্ট করো দ্যাট রিকোয়ার্ডস প্রিসিশন, সেই এক্সপেরিমেন্টে কীরকম জিনিসের দরকার, সূক্ষ্মতার দরকার, অর্থাৎ প্রিসিশনের দরকার, সূক্ষ্মতার দরকার, প্রিসিশন টাইম ইন্টারভেলের দরকার মেজারমেন্ট করার সময়, হুইচ অফ দ্য টু ক্লক উইল ইউ প্রেফার, অর্থাৎ এই দুটো ঘড়ির মধ্যে তুমি কোন ঘড়িটাকে চুজ করবে। তোমার কি দরকার, তোমার দরকার অ্যাকুরেসি নাকি প্রিসিশন? কোশ্চেনে কি বলেছে, তোমার প্রিসিশন দরকার। এবার ভালো করে বোঝো এখানে ব্যাপারটা কি হয়েছে। দেখো, যে স্ট্যান্ডার্ড টাইমটা আছে ন্যাশনাল ল্যাবরেটরিতে যে ঘড়িটা, তার স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে পুরো 12টা। জিরো এরর, অর্থাৎ আমি যদি জিরো এরর নিয়ে কথা ভাবি, আমি তোমাদের জিরো এরর কি বুঝিয়েছিলাম? জিরো এরর মানে কি, যখন আমি মানে কোনো যন্ত্রের আমি যখন মাপি, অ্যাকুরেসির সময় আমি দেখব যে সেটা কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। ভালো করে তাকাও, এই যে ঘড়ি নাম্বার ওয়ান, দেখো ঘড়ি নাম্বার ওয়ানটা অনেক বেটার, 12টার অনেক কাছাকাছি আছে। দেখো 12টা, 11:59, অর্থাৎ 12টার আশপাশেই ঘুরছে। কিন্তু যেটা ঘড়ি নাম্বার টু, ক্লক টু, সেখানে ভ্যালু দেখো 12টার থেকে অনেক দূরে, কোথায় 10টা 15, অর্থাৎ এখানে আমি বলতে পারছি এইখানে যে ভ্যালুটা, এটা 12টার থেকে অনেক কম, অর্থাৎ এদের মাঝখানে গ্যাপটা অনেক বেশি। তাহলে আমি যদি জিরো এরর বা অ্যাকুরেসির কথা ভাবি, এখানে যদি আমি জিরো এরর বা অ্যাকুরেসির কথা ভাবি, সেখানে কে বড়? সেখানে ক্লক ওয়ানটা ক্লক টুর থেকে অনেক বেটার, কারণ ক্লক ওয়ানে 12টার অনেক কাছাকাছি ভ্যালু দেখাচ্ছে সেই টাইম, কিন্তু ক্লক টুতে প্রায় অনেক দূরে। তাহলে অ্যাকুরেসি বা জিরো এররের দিক দিয়ে ক্লক ওয়ানটা ভালো পারফর্ম করছে ক্লক টু এর থেকে, অর্থাৎ ক্লক ওয়ানের অনেক অ্যাকুরেসি বেশি, ক্লক টু এর অনেক অ্যাকুরেসি কম। অর্থাৎ জিরো এরর কার বেশি? জিরো এরর ক্লক টু এর বেশি, কারণ ক্লক টু যেখানে 12টা মাপার সময় 12টার জায়গায় 10টা দেখাচ্ছে, তাহলে অনেকটা গ্যাপ, তাহলে জিরো এরর ক্লক টু এ বেশি আর জিরো এরর ক্লক টু এ অনেক কম। তাহলে অ্যাকুরেসি কার বেশি? ক্লক ওয়ানের। ফার্স্ট ক্লিয়ার? এবার কিন্তু আমাকে কি অ্যাকুরেসি দিয়ে কোশ্চেন চেয়েছে নাকি আমাকে প্রিসিশন দিয়ে কোশ্চেন চেয়েছে? তোমরা বলবে যে স্যার এখানে যে কোশ্চেনটা চেয়েছে সেটা হচ্ছে প্রিসিশনের উপর, অর্থাৎ কত সূক্ষ্মতার উপর। তাহলে প্রিসিশন জানার জন্য আমাকে কয়েকটা জিনিস এখানে চেক করতে হবে। ভালো করে তাকাও, ক্লক ওয়ানে সবচেয়ে মিনিমাম টাইম কত দেখিয়েছে? 11:59:08, আর সবচেয়ে ম্যাক্সিমাম টাইম কত দেখিয়েছে? 12 রেসপেক্টে সবচেয়ে কম টাইম দেখিয়েছে 11:59:08, আর 12টার সাপেক্ষে সবচেয়ে বেশি টাইম কত দেখিয়েছে? 12:01:50। তাহলে এর মাঝখানে এর যে ভ্যারিয়েশনটা কতটা হচ্ছে? দেখো 58 থেকে ওদিকে তোমার যাচ্ছে 52 সেকেন্ড, আর এদিকে 1:50, মানে 110 সেকেন্ড, আর এদিকে 52 সেকেন্ড, অর্থাৎ টোটাল 162 সেকেন্ড। অর্থাৎ যে ঘড়ি নাম্বার ওয়ান, সেই ঘড়ি টাইমের ভ্যারিয়েশন কত? টাইমের ভ্যারিয়েশন হচ্ছে 162 সেকেন্ড। এতদূর ক্লিয়ার? সেই তুলনায় আমি যদি ঘড়ি টু দেখি, ঘড়ি টুতে কতটা ভ্যারিয়েশন দেখো, এইখানে যে লিস্ট আছে সেই লিস্টে তুমি যদি ভালো করে অবজার্ভ করো, 10:14:53 সবচেয়ে ছোট মান, আর 10:15:24 সবচেয়ে বড় মান। সেটাই আমি এখানে লিখে দিচ্ছি, মিনিমাম টাইম এটা আর ম্যাক্সিমাম টাইম এটা। তাহলে এর মধ্যে ভ্যারিয়েশন কত? 53 সাথে 60, 15 মিনিট হয়ে যাচ্ছে 7 আর 24 31 সেকেন্ড। তাহলে তুমি আশা করি এটুকুনি ক্লিয়ার হচ্ছ যে এই দুটো ঘড়ির মধ্যে ভ্যারিয়েশন কার বেশি? ভ্যারিয়েশন হচ্ছে ক্লক ওয়ানের বেশি, আর ক্লক টু এর ভ্যারিয়েশন তার তুলনায় অনেক কম। তাহলে তার প্রিসিশনের দিক দিয়ে কে বেটার? প্রিসিশনের দিক দিয়ে ক্লক টু বেটার। ওই জন্য আচ্ছা এখানে আমি এখানে দেখেছি ভ্যারিয়েশনের দিক দিয়ে ক্লক ওয়ান অনেকটা বেশি ক্লক টু এর থেকে। তাহলে প্রিসিশনের দিক দিয়ে সূক্ষ্মতার সাথে, মানে অনেক বেশি ডিস্ট্রাকশন হবে না, তার দিক দিয়ে কে বেশি ভালো? ক্লক টু বেশি ভালো। তাহলে অবশ্যই আমি কোন ঘড়িটা মাপবো, কোশ্চেনে বলেছে প্রিসিশনের ওপরে তোমাকে ঘড়ি চুজ করতে হবে, তাহলে তুমি অবশ্যই ক্লক টুটাকে চুজ করবে। কারণ ক্লক টু জিরো এরর আছে। ধরে নাও এখানে 12টা বাজে, 12টার জায়গায় তোমার 10টা দেখাচ্ছে, তুমি ঘড়ির কাঁটা ঘুরিয়ে একটা টাইম পর তুমি 10টা থেকে 12টা পর্যন্ত তো করেই নিতে পারো। তারপর যে ভ্যারিয়েশনটা, সেই প্রিসিশনটা দেখাবে, সেটা ক্লক টু এর অনেক ভালো প্রিসিশন। তাহলে আমি ক্লক টুটা চুজ করব। আশা করি এতটা ক্লিয়ার। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেনটা এবার তোমার যে অ্যাবসলিউট এরর, পার্সেন্টেজ এরর, রিলেটিভ এররের প্রবলেম আসছিল সেটা এখানে ক্লিয়ার করে দেবে। কিভাবে দেখো, বলছে উই মেজার
দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম। অর্থাৎ ধরে নাও কোনো একটা পেন্ডুলাম দুলছে, পেন্ডুলামটাকে টেনে ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম যাচ্ছে, তাহলে এগুলোকে আমরা কি বলি? পিরিয়ড অফ অসিলেশন, অর্থাৎ অসিলেশন দোলনকাল। তাহলে সেই পিরিয়ডটা আমরা মাপছি তাহলে একটা সিম্পল পেন্ডুলামের। বলছে ইন সাকসেসিভ মেজারমেন্ট, মানে আমরা ওইটাকে কয়েকবার পর এক্সপেরিমেন্ট করে মাপলাম। রিডিংগুলো কি পেলাম? ফার্স্ট বার যেটা মাপা হয়েছে 2.63 সেকেন্ড, তারপর 2.56 সেকেন্ড, তারপর 2.42 সেকেন্ড, তারপর 2.71 সেকেন্ড, আর তারপর হচ্ছে 2.80 সেকেন্ড। তাহলে কি হলো? একটা পেন্ডুলামকে আমরা মাপছি, সেই পেন্ডুলামের আমরা সাকসেসিভ 5টা মতো মেজারমেন্ট নিয়েছি, সেই মেজারমেন্টগুলো এখানে দেওয়া আছে। ক্লিয়ার? এবার কি বলেছে? ক্যালকুলেট দ্য অ্যাবসলুট এরর বার করতে বলেছে, আর রিলেটিভ এরর অর পার্সেন্টেজ এরর। তাহলে ফার্স্টে অ্যাবসলুট এরর বার করতে হবে, তারপর রিলেটিভ, তারপর পার্সেন্টেজ। তাহলে আমি যে থিওরিটা এখানে তোমাদের দেখিয়েছিলাম, একবার তোমরা দেখে নাও, সেটাই এবার কাজে লাগাবো। দেখো, তাহলে ফার্স্টে যখন আমি A1 A2 A3 AN এরকম অনেকবার মেজারমেন্ট নিচ্ছি, তাহলে সেখানকার ট্রু ভ্যালু বার করার জন্য সেই মেজারমেন্টগুলোর গড় নিতে হবে। তারপর অ্যাবসলুট এরর বার করতে গেলে কী করতে হবে? ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট থেকে সেই গড় মানের বিয়োগ করতে হবে। তারপর সেখান থেকে আমাকে প্রত্যেকটা ত্রুটি অর্থাৎ প্রত্যেকটা এররের অ্যারিথমেটিক মিন নিতে হবে। তারপর অ্যাবসলুট রিলেটিভ এরর বার করতে গেলে এই অ্যারিথমেটিক এররের যে মিন হচ্ছে সেইটা ডিভাইডেড বাই টোটাল যে ট্রু ভ্যালু সেটা ডিভাইড করতে হবে। তাহলে আমি পাবো রিলেটিভ এরর, আর তারপর সাথে 100 গুণ করলে আমি পেয়ে যাব পার্সেন্টেজ এরর। এবার সেটা এখানে আমি যখন করাবো তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্টে কি বলছে, দেখো ফার্স্টে আমাকে বার করতে হচ্ছে টি মিন, অর্থাৎ এই যে টাইম পিরিয়ডটা অসিলেশনটা নিচ্ছিলাম তার জন্য তো আলাদা আলাদা এখানে টাইম হচ্ছিল, এই যে এখান থেকে শুরু করে এই 4টে 5টা আলাদা আলাদা টাইম এসছে। তাহলে সেক্ষেত্রে অরিজিনাল টাইম পিরিয়ড কি সেটা একটা ট্রু ভ্যালু যেহেতু কোশ্চেনে দেওয়া নেই, তাহলে আমাকে বার করতে হবে। তাহলে বার করতে গেলে আমাকে কি করতে হচ্ছে? দেখো টি মিন আমরা বার করব। তাহলে টি মিন বার করার জন্য আমরা কি করছি? দেখো প্রত্যেকটা যে ভ্যালু আলাদা আলাদা করে মাপ নেওয়া হয়েছে সেইগুলোকে সব একবার করে যোগ করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক আমি বসাইনি, এখানে 7.1 হতো, সেটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? তারপরে কি হয়েছে? সেটা কভার অবজারভেশন করা হয়েছে 5বার, তাহলে 5 দিয়ে ভাগ। তাহলে এইগুলোকে অ্যাডিশন করে আমার এইটা আসছে, তারপর 5 দিয়ে ভাগ করার পর এই অ্যান্সারটা আসছে। এবার তোমরা একটা জিনিস জানবে, জিনিসটা আমি এখনো তোমাদের পড়াইনি, এর পরের ক্লাসে পড়াবো, সেটাকে বলা হয় সিগনিফিকেন্ট ফিগার। কি বলা হয়? সিগনিফিকেন্ট ফিগার। তুমি মিনিমাম 10, মানে তুমি যখন কোনো হিসাব করছো এখানে পয়েন্টের পর কতটা প্রিসিশন নিয়ে কাজ করছো, পয়েন্টের পর দুটো ঘর, তাহলে তোমার এখানেও যে উত্তরটা বেরোচ্ছে সেই উত্তরটাকেও তোমার পয়েন্টের পর দুটো ঘর রাখতে হবে। তাহলে এই যে শেষের পয়েন্ট, এটা 5-এর থেকে ছোট, তাহলে এটা রাউন্ড অফ করছি না, মানে আসন্ন মানে না নিয়ে গিয়ে এটা কত আসছে? 2.62 সেকেন্ড। অর্থাৎ একটা গড় মান বের করে নিলাম, সেই গড় মানটাই আমরা ভেবে নিচ্ছি যে ওই পেন্ডুলামের সঠিক অসিলেশনের টাইম পিরিয়ড। ঠিক আছে? এবার আমরা বার করব অ্যাবসলুট এরর। অ্যাবসলুট এরর কি করে বার করতে হয়? আগে আমাকে দেখে নিতে হবে যে আমার যে গড় ভ্যালুটা এসছে টাইম পিরিয়ডে সেটা কত? 2.62। এবার দেখো, তাহলে ফার্স্ট বার যে মেজারমেন্টটা হয়েছিল সেই মেজারমেন্টটা কি টাইম মেজারমেন্ট করেছিলাম, তাহলে এখানে কি ডেল T1, অর্থাৎ ফার্স্ট মেজারমেন্ট আমার কতটা অ্যাবসলুট এরর এসেছিল, মড দিতে হবে ফর্মুলাতে, সেটাই বলে 2.63, কারণ এটা ফার্স্ট টাইম মাপা হয়েছিল কত? এই যেখানে দেখো 2.63, তাহলে 2.63, আর আমার ট্রু ভ্যালু কত এসছে? 2.62, তাহলে এটার থেকে এটা বাদ দিলে কত এসছে? 0.1 সেকেন্ড। ঠিক তেমনি দ্বিতীয়বারেরটাও এখানে করিয়ে দেওয়া হয়েছে, তৃতীয়টাও করিয়ে দেওয়া হয়েছে, চতুর্থটা, পঞ্চমটা। তাহলে 5টা মেজারমেন্টে কতটা আমার এরর এসছে সেটা এখানে পরিষ্কার করে দেওয়া আছে। এতটা ক্লিয়ার? এবার কি বলছে দেখো, মিন অ্যাবসলুট এরর। আমি তোমাদের এটাও শেখালাম যে তুমি যখন একবার অ্যাবসলুট এরর বার করে নেবে, সেই অ্যাবসলুট এররগুলোরও তুমি কি করতে হবে? তার মিন বার করতে হবে। তাহলে অ্যাবসলুট এররগুলোর যখন তুমি মিন বার করবে তখন কি হবে? ডেল টি মিন। আর এখানে কি ছিল? শুধু টি মিন। এটা হচ্ছে ট্রু ভ্যালুর মিন, আর এটা হচ্ছে এররের মিন। ডেল মানে হচ্ছে এরর। তাহলে টেকনিক্যালি এখানে এখানে যে 5টা এরর হয়েছে, এইখানে যে 5টা এরর হয়েছে সেই 5টা এরর এখানে 1 2 3 4 5 বসিয়ে দেওয়া হলো, আর 5 দিয়ে ভাগ করা হলো। তারপরে এখানে যোগ করার পর কত এসছে? 0.54, 5 দিয়ে ভাগ করার পর এইটা আমার উত্তর আছে। কিন্তু আবারও আমরা পয়েন্টের পর কটা ডিজিট নিয়ে কাজ করছি? দুটো ডিজিট নিয়ে কাজ করছি। তাহলে এখানেও আমরা দুটো ডিজিটে রাখবো, আর 8টা 5-এর থেকে বড় হওয়ার জন্য আসন্ন মান মানে রাউন্ড অফ করে আমরা 1 বাড়িয়ে তাহলে কত পেলাম? 0.11 সেকেন্ড। তাহলে আমরা মিন
এরর পেয়ে গেছি। এবার পার্সেন্টেজ এরর, এবার রিলেটিভ এরর বার করার ফর্মুলা তো তোমাদেরকে একটু আগেই শিখলাম যে রিলেটিভ এরর কী হয়, যে মিন এরর তার ভ্যালু ডিভাইডেড বাই যেটা ট্রু ভ্যালু সেটার ভ্যালু। তাহলে এখানে মিন ভ্যালু কত এসছে 0.1 সেকেন্ড, আর ট্রু ভ্যালু কত এসছে 0.62, 0.11 সেকেন্ড, আর 2. এখানে কত এসছে অরিজিনাল ভ্যালু 2.62 বসিয়ে দিলাম। তাহলে এটা ক্যালকুলেট করার পর উত্তর আসছে 0.04। তারপর পার্সেন্টেজ ভ্যালু বার করার জন্য এই যে রিলেটিভ ভ্যালুর সাথে যদি 100 গুণ করে দেওয়া হয় তাহলে আমরা কি পেয়ে যাই, পার্সেন্টেজ ভ্যালু পেয়ে যাই। তাহলে এখান থেকে কত আসছে 0.04 এর সাথে 100 গুণ করলে কত 4%। তাহলে এখান থেকে আমি পার্সেন্টেজ এরর বার করতে পারলাম। আশা করি এতটা ক্লিয়ার। এবার দেখো আমি আরেকবার ওপর জিনিসটাকে একটু ছোট্ট করে বলছি, কারণ আমি জানি তোমাদের মাথা হ্যাং করতে শুরু করে দিয়েছে, কারণ এটা একটু চাপের আছে, বাট আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ওয়েট, ধীরে সুস্থে দেখে নাও। যখনই তোমাকে কিছু মাপতে দেওয়া হবে, সাপোজ কোনো পেনের দৈর্ঘ্য, কোনো পেন্ডুলামের টাইম পিরিয়ড, কোনো বস্তুর ভর, এরকম তোমাকে কিছু মাপতে দেওয়া হবে আর তার অরিজিনাল কত মাপের ভ্যালু সেটা তোমায় দেয়া থাকবে না, তখন তুমি কি করবে, তখন তুমি টি মিন মানে একটা মিন ভ্যালু বার করার চেষ্টা করবে। তাহলে ধরে নাও তুমি একটা বস্তুর দৈর্ঘ্য মাপছো, তোমরা 5 জন বন্ধু আছো বা 7 জন বন্ধু আছো, সেই 7টা বন্ধু আলাদা আলাদা করে 7বার মাপ নিলে, সেই মাপটাকে যোগ করে গড় করে দেবে 7 দিয়ে ভাগ করে। তাহলে যে গড়টা বেরোবে সেই গড়টাকেই তুমি ধরে নেবে ট্রু ভ্যালু বা সঠিক মান। ক্লিয়ার? এখানে সেক্ষেত্রে সেটা হয়েছে তোমার কি টাইম, এই যে এটা 2.62, এই টাইমটা গড় মান এসছে বা সঠিক মান এসছে। তারপর তোমাকে দেখতে হবে যে আমরা 7টা ফ্রেন্ড যে প্রত্যেকে আলাদা আলাদা করে মাপলাম, আমাদের কতটা ত্রুটি এসছে। তাহলে ত্রুটি বার করার সূত্র আমি তোমাদের শিখিয়েছি, যেটাকে আমরা বলে থাকি অ্যাবসলিউট এরর। তুমি যে ভ্যালুটা মেপেছো সেটা মাইনাস এই যে ট্রু ভ্যালুটা একটু আগে যে তুমি গড় করে বার করেছো সেটা। তাহলে এইরকম 7 জনের জন্যই করতে হবে। করার পর যে উত্তরটা পাবে সেটা হবে তোমার অ্যাবসলিউট এরর। এবার এখানে যাতে না মাইনাস আসে সেই জন্য এখানে আমরা মড দিয়ে রাখি। ক্লিয়ার? এবার কি করতে হবে, তুমি যখনই অ্যাবসলিউট এরর সবার পেয়ে যাবে তখন তোমাকে আবার সেই তুমি কোন অ্যাবসলিউট এররটা নেবে, তখন তো কনফিউশন হচ্ছে, তখন সেই জন্য সবার অ্যাবসলিউট এররকে এখানে কি করতে হবে, গড় করতে হবে। তাহলে গড় করার পর তুমি যে উত্তরটা পেলে সেটা হচ্ছে ডেল তোমার মেজারমেন্টের মিন, অর্থাৎ তোমার অ্যাবসলিউট এররেরও গড় বার করলে। তারপর তুমি যখন পার্সেন্টেজ এরর বার করবে তোমার কি হবে, তোমার যে গড় এররটা পেলো সেটা বাই তোমার ট্রু ভ্যালু সেটা। তাহলে সেটা করলে তোমার রিলেটিভ, এই যে রিলেটিভ এরর বেরিয়ে যাবে। আর তারপর তোমাকে পার্সেন্টেজ এরর বার করতে হলে তাকে 100 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? এবার আমরা পড়ব কম্বিনেশন অফ এরর, অর্থাৎ আমরা এতক্ষণে বুঝলাম যে আমরা যখন কোনো কিছু মাপি আমাদের মাপের মধ্যে অনেক কিছু ভুলভাল এসে যায়, মানে আমরা ভুল এরর মেজারমেন্টের সময় এরর আসে। তাহলে সেই এররগুলোকে আমরা কিভাবে কম্বিনেশন করব, অর্থাৎ কিভাবে আমরা টোটাল ক্যালকুলেশনটা করতে পারি। তো দেখো এখানে এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কম্বিনেশন অফ এরর। এই কম্বিনেশন অফ এররের ওপর প্রচুর কোশ্চেন নিতে আসে, তো খুব ভালো করে মনোযোগ দিয়ে এটা বোঝো। ফার্স্টে বলেছে যে এরর অফ এ সাম অর এ ডিফারেন্স, অর্থাৎ যখন আমি কোনো একটা বস্তু মাপবো, মানে কোনো একটা ভৌত রাশি মাপবো যেখানে দুটো বস্তু যোগ হয়ে আছে, তাহলে প্রত্যেকটা যোগের ক্ষেত্রে আমার একটা কম্বিনেশনে এরর চলে আসবে। যেমন একটা এক্সাম্পল আমি তোমাদের বলি, ধরে নাও এখানে দুটো বস্তু দেওয়া আছে, এটা M1 ভর আর এটা হচ্ছে M2 ভর, আর এই দুটো বস্তুর ভর মেপে তাদের যোগফল আমাকে বলতে হবে। তাহলে আমি যখন প্রথম M1 বস্তুর ভর মাপবো সেখানেও কিছু এরর আসবে, ইয়েস অর নট? ইয়েস। আর দ্বিতীয় বস্তু যখন ভর মাপবো সেখানেও আমার কিছু এরর আসবে, তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, দুটো এররই আমাকে যোগ করতে হবে। তাহলে সেইটাকেই বলা হয় কম্বিনেশন। অর্থাৎ আমি যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে কথা বলবো, সেই ফিজিক্যাল কোয়ান্টিটির বিভিন্ন কন্ডিশন থাকতে পারে, কেউ গুণে থাকতে পারে, কেউ ভাগে থাকতে পারে, কেউ যোগে থাকতে পারে, সেই অবস্থায় তাদের এররগুলোকে আমি কিভাবে কম্বাইন করব, কম্বিনেশন করবো, এটা আমরা এখানে শিখবো। তাহলে ফার্স্টে কি বলছে দেখো, যে সাম অর ডিফারেন্স, অর্থাৎ দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি যদি যোগ অথবা গুণ আকারে থাকে সেক্ষেত্রে তাদের এররগুলোকে আমি কিভাবে কম্বাইন করব। তো দেখো কি বলছে, সাপোজ টু ফিজিক্যাল কোয়ান্টিটিস এ অ্যান্ড বি হ্যাভ মেজার্ড ভ্যালু এ প্লাস ডেল এ, আর বির যেটা মেজার্ড ভ্যালু সেটা হচ্ছে বি প্লাস মাইনাস ডেল বি রেসপেক্টিভলি। ক্লিয়ার? where del A and del B are their absolute error, we wish to find the error del Z in the sum। অর্থাৎ বোঝো ভালো করে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো।
ধরো এখানে একটা আমি লিখছি এ বস্তু আছে আর এখানে একটা বি বস্তু আছে। তুমি ধরে নাও এ বস্তুর ভর মাপছো, তাহলে তুমি যখন এ বস্তুর ভর মাপবে তোমার তো একটা এরর আসবে নাকি তুমি 100% সঠিক মাপতে পারবে? তোমার বলবে, না না স্যার, আমরা যখনই কোনো কিছু মাপি তার মধ্যে এরর আসে। তাহলে এখানে যে এ বস্তুটা আছে, এ বস্তুটা যখন তুমি মাস অর্থাৎ ভর মাপছো তোমার একটা এরর আসবে। তুমি আগের ক্লাসেই মানে আগের লেকচারেই শিখলে যে এররটা কেমন হতে পারে, ওর অরিজিনাল ভ্যালু প্লাস মাইনাস ডেল ওই ভ্যালু মানে এরর ভ্যালু হতে পারে, অর্থাৎ তোমার যেটা অরিজিনাল ভ্যালু তার থেকে প্লাস মাইনাস ডেল এ হতে পারে। আর তুমি যখন বি বস্তুর ভর মাপবে তখনও তার কি হবে, তার অরিজিনাল ভ্যালু বা ট্রু ভ্যালু প্লাস মাইনাস ডেল বি বেশি কম হতে পারে। তার মানে তোমার এই রেঞ্জের মধ্যে একটা এরর আসতে পারে। এবার কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলছে যে সাপোজ এই দুটোকে আমি যোগ করছি, কি করছি, এই যে জেড বলে কোনো একটা ভৌত রাশি আমি পাচ্ছি যেটা ওই দুটো বস্তুর ভরকে যোগ করে পাওয়া যাচ্ছে। তাহলে যেহেতু এ বস্তু মাপতে গিয়ে আমার ত্রুটি হয়েছে, বি বস্তু মাপতে গিয়ে আমার ত্রুটি হয়েছে, তাহলে অবশ্যই তাদের দুজনকে যখন যোগ করে আমি একটা বস্তুর টোটাল ভর দেখাবো সেখানেও আমার ত্রুটি থাকবে, থাকা তো উচিত। তাহলে আমি ধরে নিচ্ছি তাহলে জেডেও কতটা ত্রুটি এসছে, জেডের মধ্যেও ত্রুটি এসছে প্লাস মাইনাস ডেল জেড, অর্থাৎ দুটো আলাদা আলাদা বস্তু যখন মেপেছি তাতে যে ত্রুটিটা আসছে তার জন্য তাদের যোগফল যেটা তাতেও ত্রুটি আসবে, সেটা আমি কত ধরেছি প্লাস মাইনাস ডেল জেড। প্লাস মাইনাস ধরার মানে কি, দেখো যেটা অরিজিনাল ভ্যালু তার থেকে বেশিও হতে পারে বা কমও হতে পারে, বেশি হলে প্লাস নেবে আর কম হলে মাইনাস নেবে। ক্লিয়ার? তাহলে এইটা ইকুয়াল টু, ভালো করে তাকাও, তাহলে এর মধ্যেও ত্রুটি এসছে বলেই তো জের মধ্যে ত্রুটি এসছে, প্লাস বি এর মধ্যেও ত্রুটি এসছে বলেই তো জেড এর মধ্যে ত্রুটি এসছে। তাহলে কি হচ্ছে, এই যে এর জায়গায় আমি তার ত্রুটিযুক্ত ভ্যালু লিখছি, তার অরিজিনাল ভ্যালু প্লাস মাইনাস তার অ্যাবসলুট এরর অর্থাৎ পরম ত্রুটি, প্লাস বি এর ক্ষেত্রেও তার অরিজিনাল ভ্যালু তার অ্যাবসলুট এরর। তাহলে এই দুটো এরর কম্বাইন করে ডেল জেডেরও এরর আসছে। এতদূর ক্লিয়ার? এবার দেখো, এবার এইটাকে যদি আমি প্লাসটাকে ব্র্যাকেটটা ভাঙি তাহলে এটা হবে প্লাস বি আর এটা যেমন আছে তেমন। তারপর আমি যদি কম্বাইন করে নিই এদিকের যদি এটা নিই আর এদিক থেকে প্লাস বি নিয়ে ওদেরকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিই তাহলে কি হচ্ছে, এখানে এ প্লাস বি আর কি পড়ে থাকলো প্লাস মাইনাস ডেল এ, এখানে প্লাস মাইনাস ডেল এ, তারপর কি পড়ে থাকলো প্লাস মাইনাস ডেল বি। ক্লিয়ার? এবার তুমি একটু আগে দেখো তো এ প্লাস বির ভ্যালু কত, এ প্লাস বির ভ্যালু হয় জেড। তাহলে এখানে এই যে এ প্লাস বির মানে কত, এ প্লাস এই যে পুরো এ প্লাস বির মানে হচ্ছে জেড। তাহলে এই সাইডের এই এ প্লাস বি মানে জেডের সাথে এই জেডটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে প্লাস মাইনাস ডেল জেড, কি পড়ে থাকছে প্লাস মাইনাস ডেল জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল এ প্লাস মাইনাস ডেল বি। আচ্ছা, এখানে কীরকম কম্বিনেশন হতে পারে ভালো করে তাকাও, এখানে চারটে কম্বিনেশন হতে পারে। কি কি আমি লিখে দেখাচ্ছি, দেখো এদিকে তাকাও, প্লাস ডেল এ প্লাস ডেল বি, এটা একটা কম্বিনেশন হতে পারে। তারপর কম্বিনেশন হতে পারে প্লাস ডেল এ মাইনাস ডেল বি, এটা একটা কম্বিনেশন হতে পারে। আরেকটা কি হতে পারে মাইনাস ডেল এ প্লাস ডেল বি, আরেকটা কি হতে পারে মাইনাস ডেল এ মাইনাস ডেল বি। কিন্তু যখন আমরা ত্রুটি ক্যালকুলেট করি আমরা সবসময় চেষ্টা করি ম্যাক্সিমাম ত্রুটিটা দেখার, যে আমার মাপযোগে এটা সর্বোচ্চ ত্রুটি এতটা হয়েছে। তাহলে সেই জন্য এখানে কি বলছে দেখো, দ্য ম্যাক্সিমাম পসিবল এরর ইন জেড, অর্থাৎ যখন এর এরর আর জেড এররের এ বস্তুর এরর আর বি বস্তুর এররকে আমি মার্চ করে দেখবো তখন আমার যে ম্যাক্সিমাম এরর আসবে জেডের সেটা নেওয়ার চেষ্টা করছি, যে ম্যাক্সিমাম পসিবল এরর ইন জেড সেটা কি ডেল জেড ইকুয়াল টু এই দুটো এররই যোগফলের যে কন্ডিশনটা। কারণ একটা প্লাস একটা মাইনাস নিলে কি হচ্ছে, একটা কমে যাচ্ছে একটা বেড়ে যাচ্ছে, দুটোর মাইনাস করলে মানে মাঝামাঝি একটা এরর চলে আসে, কিন্তু আমি চাইছি সবচেয়ে ম্যাক্সিমাম এররটা নিতে। তাহলে ম্যাক্সিমাম এরর নেওয়ার জন্য এখানে প্লাস ডেল এ নেবো আর এখানে প্লাস ডেল বি নেবো। তাহলে সবসময় মাথায় রাখবে যখন দুটো বস্তুকে আমরা যোগ করব তাদের এরর ডাইরেক্টলি কি হয়ে যাবে, যে যে উত্তরটা তুমি পাবে সেই উত্তরে তাদের যোগফলটা ডাইরেক্ট কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। সেটা এখানে দেখেছি দেখো, যে আমি এখানে যে আমি জেডটা পেয়েছিলাম সেইটা এই এ আর বির ডাইরেক্ট এররের অ্যাডিশন রূপে আমার কাছে এসছে। ঠিক তেমনি এবার ধরে নাও এ বস্তুর ভরের থেকে বি বস্তুর ভর বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পরে যে ভরটা পাচ্ছি তাতেও তো এরর আসবে। কেন? কারণ এর মধ্যেও কিছু এরর আছে বির মধ্যেও কিছু এরর আছে, তাদের মধ্যে যখন মাইনাস করে কিছু পাচ্ছি তাতেও একটা এরর আসবে। তাহলে এর জায়গায় এর এররের ভ্যালু দিলাম, ফর্মুলাতে মাইনাস আছে মাইনাস বসালাম, আর বির জায়গায় বির এররের ভ্যালু দিয়ে দিলাম। তাহলে এতেও যদি এরর আসে এতেও যদি এরর আসে তাহলে ডেফিনেটলি জেড এর মধ্যেও এরর আসবে।
তাহলে অবশ্যই যখন দুটো বস্তুর মধ্যে বিয়োগ করা হচ্ছে তখন এররের ব্যাপারটা কী হয়, আমরা তো যোগেরটা দেখলাম, যখন যোগ করা হয় তখন এররও ডাইরেক্ট যোগ হয়ে যায়। ঠিক তেমনি যখন বিয়োগ করা হচ্ছে তখন এরর কী হয় সেটা দেখবো। তো দেখো এখান থেকে যদি মাইনাসটা বির সাথে গুণ করি তাহলে হবে মাইনাস বি, তাহলে হয়ে যাচ্ছে এ মাইনাস বি, তাহলে এখানে আসছে এ মাইনাস বি। আর এদিকে তাকাও তো, এর আগে আছে প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস ডেল এ। আর এই দিকে তাকাও, এইদিকে প্লাস মাইনাস, কিন্তু ব্র্যাকেট ভাঙলে এই মাইনাসটা এর সাথে যখন গুণ হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস প্লাস। এটা মনোযোগ দেবে, এটা হয়ে যাচ্ছে মাইনাস প্লাস ডেল বি। ঠিক তেমনি এ মাইনাস বির ভ্যালু হচ্ছে জেড, তাহলে এই পার্টটার সাথে এই জেডের পার্টটা পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে ডেল প্লাস মাইনাস ডেল জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল এ মাইনাস প্লাস ডেল বি। তাহলে এখানেও আমি কি চাইবো, যখনই আমি বিয়োগ করছি এখানেও আমি চাইবো যে আমার ম্যাক্সিমাম ত্রুটিটা কত হতে পারে। ম্যাক্সিমাম ত্রুটি হওয়ার জন্য আমাকে প্লাস এ নিতে হবে আর প্লাস বির কম্বিনেশনটা নিতে হবে। টোটাল 4টে কম্বিনেশন হয়, তার মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম কম্বিনেশন প্লাস ডেল এ প্লাস ডেল বি। আশা করি এতটা বুঝতে পেরেছো। এই দেখো ডেল জেড ইকুয়াল টু প্লাস ডেল এ প্লাস ডেল বি, দ্য ম্যাক্সিমাম পসিবল এরর ইন জেড। তাহলে এখান থেকে তুমি কি শিখলে, এটা এখানে লিখে দিয়েছে হেন্স দ্যাট রুল, মানে এখান থেকে যে রুলটা তুমি শিখলে এররের কম্বিনেশনে যোগ বিয়োগের সময়, হোয়েন টু কোয়ান্টিটিস আর অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড, অর্থাৎ যখন দুটো কোয়ান্টিটিকে যোগ করা হবে বা দুটো কোয়ান্টিটিকে বিয়োগ করা হবে, দ্য অ্যাবসোলুট এরর ইন দ্য ফাইনাল রেজাল্ট, অর্থাৎ যে ফাইনাল রেজাল্টটা আসবে সেই ফাইনাল রেজাল্টেরও অ্যাবসোলুট এরর কী হয়ে যাবে, দ্য সাম অফ দ্য অ্যাবসোলুট এরর ইন দ্য ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি, অর্থাৎ এই যে ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি এ বি তাদের যে এরর আছে সেই এররগুলো ডাইরেক্ট যোগ হয়ে উত্তর আসবে। সে তুমি ওদের যোগ করলেও এররের যোগ আসবে আর বিয়োগ করলেও এখানে প্রমাণিত হলো এররের কি আসবে, যোগ আসবে। এটাই এখানে লেখা আছে, আশা করি বুঝেছো। তো দেখো এখানে একটা ম্যাথ দিয়েছে, এর ওপর বুঝে নেওয়া যাক। দ্য টেম্পারেচার অফ টু বডিজ মেজার্ড বাই এ থার্মোমিটার, অর্থাৎ কোনো একটা বস্তুর উষ্ণতা টেম্পারেচার একটা থার্মোমিটার দিয়ে মাপা হচ্ছে। তাহলে ফার্স্টের রিডিংটা কত দিয়েছে, 20 ডিগ্রি প্লাস মাইনাস 0.05 ডিগ্রি সেলসিয়াস। এই প্লাস মাইনাস কেন দিয়েছে, কারণ আমি বলেছি যে কোনো মেজারমেন্ট 100% হয় না, কিছু এরর থাকতে পারে, সেই এররটা হচ্ছে এইটা 0.5 প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তেমনি দ্বিতীয় মেজারমেন্টটা কি হয়েছে, 50 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। ক্যালকুলেট দ্য টেম্পারেচার ডিফারেন্স অ্যান্ড দ্য এরর দেয়ার ইন, অর্থাৎ ওদের টেম্পারেচারের ডিফারেন্স জানতে চেয়েছে আর সেই ডিফারেন্সের যে উত্তরটা বেরোবে তাতে কতটা এরর বা ত্রুটি এসে সেটা জানতে চেয়েছে। ওকে, তো দেখো তাহলে আমি ধরে নিচ্ছি টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে টি ড্যাশ, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু কী হবে, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, মানে যেটা সবচেয়ে বড় টেম্পারেচার মাইনাস ছোট টেম্পারেচার। তাহলে টি টুর ভ্যালুটা বড়, এখানে লিখে দিলাম 50 প্লাস মাইনাস 0.5, আর টি ওয়ান কত 20 প্লাস মাইনাস 0.5। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো 50 থেকে মাইনাস 20 বাদ দিলে কত 30, আর এখান থেকে কত আসছে দেখো 0.5 আর 0.5। আর আমি তোমাদের বলেছি আমরা সবসময় ম্যাক্সিমাম এররটাকে নিই, তাহলে এখানে আমরা নিয়েছি প্লাস 0.5 আর ওদিক থেকেও প্লাস 0.5 অ্যাড করার পর প্লাস 0.5 অ্যাড করলে শুধু হয়ে যাচ্ছে 1, তাহলে দেখো 1। আর প্লাস মাইনাস কেন নিয়েছি, হতেই পারে যে কখনো বেশি মাপতে পারি কখনো কম মাপতে পারি। তাহলে আশা করি এটা ক্লিয়ার। তাহলে তোমরা কি শিখলে, যখন দুটো কোয়ান্টিটিকে অ্যাড করব বা সাবস্ট্রাক্ট করব তাহলে তাদের মধ্যে যে এরর থাকবে সেই দুটো কিন্তু ফাইনাল রেজাল্টের এররে অ্যাডিশন হয়ে যায়। ওকে, এবার আমরা শিখব এরর অফ এ প্রোডাক্ট অর এ কোশেন্ট, অর্থাৎ যদি তুমি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে গুণ করে একটা উত্তর পাও, সেই উত্তরে এররটা কিভাবে যাবে, বা দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ভাগ করে একটা উত্তর পাও, সেই উত্তরে কিভাবে যাবে। আশা করি বুঝতে পারছো। দেখো কি হচ্ছে, বলছে সাপোজ জেড ইকুয়াল টু এ ইন্টু বি, অর্থাৎ দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি এ আর বি তাদের মধ্যে প্রোডাক্ট হয়েছে, গুণ হয়েছে, করে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাওয়া গেছে। অ্যান্ড দ্য মেজার্ড ভ্যালু অফ এ অ্যান্ড বি আর এত, অর্থাৎ এটাকে মাপার সময় আমার এরকম এরর আসতে পারে আর বিটাকে মাপার সময় আমার এরকম এরর আসতে পারে। ক্লিয়ার? তাহলে যখন জেড সমান এ ডট বি লিখবো, তাহলে এর জায়গায় এর ভ্যালু বসিয়ে দেবো, বির জায়গায় বির ভ্যালু বসিয়ে দেবো। তাহলে দুটোর মধ্যেই যদি এরর আসে তাহলে জেডের মধ্যেও এরর আসবে, ডেল জেড। প্লাস মাইনাস কেন দেওয়া হয়, কারণ বেশি হতে পারে কম হতে পারে। এবার ভালো করে তাকাও, এইখানে এদের মাঝখানে গুণ আছে, তাহলে এদের মাঝখানে গুণ থাকলে আমি কী করতে পারি, গুণ করে দিতে পারি। তাহলে গুণ করলে কী হবে, এ ইন্টু বি, ফার্স্টে এর সাথে এটার গুণ হচ্ছে, তাহলে এ বি দুটোই প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তারপরে দেখো এর সাথে গুণ হচ্ছে
ডেল বি অর্থাৎ এররটার, তাহলে এ ইন্টু ডেল বি, এর আগে প্লাস, প্লাস মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস এ ইন্টু ডেল বি। তারপর আসছে এর সাথে এটার গুণ, প্লাসে মাইনাসে, তাহলে ঠিক আছে প্লাস মাইনাস বি ইন্টু ডেল এ, বি ইন্টু ডেল এ। তারপরে দেখো এইটার সাথে এটার গুণ হচ্ছে ডেল এ ইন্টু ডেল বি, ডেল এ ইন্টু ডেল বি। কিন্তু সাইনের একটা সমস্যা আছে, দেখো ওপরের সাথে যখন ওপরের প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস হয়ে যাচ্ছে। এবার তুমি একটা জিনিস ভালো করে তাকাও তো, এইখানে দেখো ডেল এ আর ডেল বি খুব ছোট। তোমাকে একটা এক্সাম্পল দিই, দেখো 0.1 তার সাথে যদি তুমি 0.1 গুণ করো উত্তর হবে 0.01, অর্থাৎ দশমিকের থেকে ছোট কোনো সংখ্যাকে আরও ছোট সংখ্যা দিয়ে গুণ করলে যে উত্তরটা বেরোয় সেটা আরও ছোট হয়ে যায়। তাহলে এমনি ডেল থাকার জন্য এটা খুব ছোট, আর দুটো ছোট জিনিসে গুণ করার জন্য এই টার্মটা হচ্ছে অত্যাধিক ছোট। ওই জন্য এই টার্মটাকে আমি এখানে কি দেখিয়ে দিয়েছি, 0 দেখিয়ে দিয়েছি, অর্থাৎ এর ভ্যালুটা 0। এবার এই বোথ সাইডে আমি কি করেছি, জেড দিয়ে ভাগ করে দিয়েছি। কত দিয়ে, জেড দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে এখানে জেড ভাগ হয়েছে এটা এটা এটা, আর এই টার্মটাও জেড দিয়ে ভাগ হয়েছিল, কিন্তু এটা দুটো খুব নগণ্য ক্ষুদ্র টার্ম, নেগলেজেবল টার্ম, ওই জন্য এটার ভ্যালু হয়েছে 0। ক্লিয়ার? এবার দেখো এই জেডের সাথে জেড কেটে গিয়ে হচ্ছে 1 প্লাস কি পড়ে থাকছে, ডেল জেড বাই জেড। তারপর এদিক থেকে দেখো এবি, আচ্ছা এদিকে দেখো এবির ভ্যালুই তো জেড, তাহলে অবভিয়াসলি এবির মানেই জেড, তাহলে এবির সাথে জেড কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 1। আচ্ছা এবার এদিকে দেখো জেড মানে কি হয়, জেড মানে হয় এ বি, তার মানে নিচে কি আছে, নিচে এ বি আছে, তাহলে এর সাথে এ কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, ডেল বি বাই বি, তাহলে সেটাই লেখা হচ্ছে ডেল বি বাই বি। ঠিক তেমনি জেড মানে হচ্ছে এ বি, তাহলে বির সাথে বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ডেল এ বাই এ। ক্লিয়ার? বোথ সাইডে 1 1 দেখো এদিক ওদিক নিয়ে গেলে প্লাস মাইনাস হয়ে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ফাইনালি আমার পড়ে থাকছে প্লাস মাইনাস ডেল জেড বাই জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল এ বাই এ প্লাস মাইনাস ডেল বি বাই বি। আচ্ছা এখানেও একটা মিস্টেক হয়েছে, এটা বি হবে, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, একটু তাড়াহুড়ো করে জিনিসটা লিখেছিলাম ওই জন্য এটা বি হবে, ডেফিনেটলি এটা বি। ওকে, তাহলে ফাইনালি তোমরা কি বুঝলে, যখন যখন কোনো বস্তুকে গুণ করা হয়, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে গুণ করা হয়, সেই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মাপের মধ্যে এরর থাকে, তখন তাদের রিলেটিভ এরর বেরিয়ে আসে। কীরকম এরর বেরিয়ে আসে, রিলেটিভ। মনে পড়ে অ্যাবসোলুট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু ইকুয়াল টু রিলেটিভ এরর, একটু আগেই তোমাদের পড়ালাম। আর যখন দুটো ভ্যালুকে যোগ করা হয় বা বিয়োগ করা হয় তখন তাদের ডাইরেক্ট মানে অ্যাবসোলুট এররেরই যোগ হয়ে যায়। কিন্তু যখন দুটো বস্তুকে গুণ করা হয়, গুণ করে যখন আমি উত্তরটা পাই তখন তাদের কীরকম এরর, তাদের অ্যাবসোলুট এরর আসে নাকি তাদের রিলেটিভ এরর যোগ হয়, তাদের রিলেটিভ এরর যোগ হয়। আর এই যে পেয়ারটা আছে এই পেয়ারেরও 4টে পেয়ার সম্ভব, প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস। কিন্তু আমরা সবসময় ম্যাক্সিমাম এররটাকেই দেখতে চাই, তাহলে এখানে ম্যাক্সিমাম এরর মানে কি, দুজনের আগেই প্লাস নিতে হবে। অর্থাৎ যখন দুটো বস্তুর মধ্যে গুণ করব, গুণ করার পরে একটা ফাইনাল অ্যান্সার পাবো, সেই অ্যান্সারের যে এররটা বেরোবে সেটা বেরোবে রিলেটিভ এরর। সেটা কি বেরোবে, প্রথম বস্তুর রিলেটিভ এরর প্লাস দ্বিতীয় বস্তুর রিলেটিভ এরর। ক্লিয়ার? ঠিক এটা আমরা গুণের ক্ষেত্রে শিখলাম, এবার এটা আমরা ভাগের ক্ষেত্রে শিখবো। দেখো ধরো নাও এ আর বি দুটো বস্তু আছে, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সেই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি ভাগ করার ফলে আমি একটা অন্য ফিজিক্যাল কোয়ান্টিটি পেয়েছি। যেমন এক্সাম্পল ধরো নাও এ হচ্ছে কোনো বস্তুর দৈর্ঘ্য লেন্থ, আর বি হচ্ছে কোনো বস্তু কিছু টাইম, তাহলে লেন্থ পার টাইম ইকুয়াল টু হয় ভেলোসিটি। তাহলে এখানে ধরো নাও এটা লেন্থ, এটা ডিসপ্লেসমেন্ট, এটা টাইম, আর এটা ভেলোসিটি। এটা বোঝানো, আমি পরে উদাহরণ করাবো, শিখে যাবে। তাহলে আলটিমেটলি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি ভাগ করি, ভাগ করার পর যদি একটা অ্যান্সার আসে তাতে কতটা এরর আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখো এখানে কি বলছে, তাহলে জিনিসটা ক্লিয়ার যে তার মানে কি এ বাই বি, অর্থাৎ এই যে জিনিসটা আছে এ বাই বি, তাহলে এখানে এর এরর শুদ্ধ মান লিখে দেবো আর বির এরর শুদ্ধ মান লিখে দেবো। তাহলে এতে এরর আসছে, বিতে এরর আসছে, তাহলে অবশ্যই জেড এর মধ্যেও এরর আসবে, সেটা লেখা হলো। ক্লিয়ার? এবার আমি কি করেছি, ওপর থেকে এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে এ কমন নিয়ে নিলে এখানে 1 পড়ে থাকবে, আর এখানে যেহেতু এ নেই তাহলে নিচে একটা এ ভাগে চলে আসবে। এখান থেকে আমি বি কমন নিচ্ছি, বি কমন নিলে এখান থেকে বি কমন নিলে 1, তাহলে এখান থেকে ডেল বির মধ্যে যেহেতু বি নেই তাহলে বি একটা ভাগে চলে আসবে। তাহলে এবার কি আসছে দেখো, তাহলে এদিকে আসছে আমার জেড প্লাস মাইনাস ডেল জেড এ বাই বি, এইটা আচ্ছা এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই পাওয়ারটাই যদি ওপরে উঠে যায় তাহলে হয়ে যাচ্ছে আমার -1। তাহলে ওপরে যেটা আছে সেটা আছে, আর নিচের এই পুরো পার্টটাই 1 ছিল, পাওয়ারে 1 ছিল, সেটা উপরে উঠে গিয়ে কি হয়েছে -1। এতদূর ক্লিয়ার? আচ্ছা এতদূর যদি বুঝে যাও, এবার দেখো আমি কি করছি, এইখানে আছে জেড প্লাস ডেল জেড বসে গেল, আর এ বাই বির ভ্যালু কত, এ বাই বির ভ্যালু হচ্ছে, এখান থেকে আমরা দেখে নিচ্ছি এ বাই বির ভ্যালু হচ্ছে জেড, তাহলে এ বাই বির ভ্যালু জেড বসিয়ে দিলাম, এই জিনিসটাও বসিয়ে দিলাম। এবার এখানে তোমাদের একটা শিখতে হবে জিনিস, দেখো
তোমরা যখন ম্যাথ পড়বে, ম্যাথে তোমরা বাইনোমিয়াল থিওরেম বলে একটা জিনিস পড়বে, ওটা আমি টাইম পেলে তোমাদের একটা ক্লাসের ভিডিওতে বুঝিয়ে দেবো। সেটা কি বলে দেখো, ধরো তোমার কাছে এরকম আছে 1 প্লাস এক্স, আচ্ছা আমি পেন দিয়ে লিখে দিচ্ছি, ধরে নাও 1 প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার -1, আর এখানে এক্সটা হচ্ছে 1-এর থেকে অনেক ছোট। এরকম কেস যদি হয় তাহলে এই যে থিওরেমের বাইনোমিয়াল এক্সপেনশনটা অনেক বড় হয়, কিন্তু ফিজিক্সে যেটা কাজে লাগে সেটা হচ্ছে প্লাস থাকলে -x আর মাইনাস থাকলে 1 প্লাস এক্স। এটা হচ্ছে নিয়ম। তুমি এই শর্টকাট ট্রিকটা মনে রাখবে যে যখন আমরা বাইনোমিয়াল থিওরেমে ভাঙবো, যদি এরকম সিচুয়েশন হয় যেখানে কি হয় 1 প্লাস মাইনাস সামথিং থাকবে, তার পাওয়ার ইনভার্স হবে, কিন্তু 1-এর থেকে এই ভ্যালুটা ছোট হবে, তখনই সেটার পাওয়ারটা তুলে দিয়ে তার সাইনটা জাস্ট চেঞ্জ করে দিলে এটার এক্সপেনশনটা হয়ে যায়। তাহলে এই জিনিসটাই আমি এখানে কি করব, ইউজ করব। ক্লিয়ার? তো দেখো এখানে সেটা ইউজ করা হয়েছে, ভালো করে একটু অবজার্ভ করো। এই যে পাওয়ারে 1 ছিল আর এটা 1, আর এটা হচ্ছে ডেল বি, এমনি খুব ছোট, তার থেকে আবার বড় ভ্যালু ভাগ দিয়েছে, তাহলে এটা আরও ছোট। তাহলে টেকনিক্যালি যেটা প্লাস ছিল সেটা মাইনাস, আর যেটা নিচে মাইনাস ছিল সেটা উপরে প্লাস, নিচে প্লাস। তাহলে এইটা হয়ে গেল। এবার আগের মতনই বোথ সাইডে আমি কি করেছি, জেড দিয়ে ভাগ করেছি। তাহলে এইটার সাথে জেড দিয়ে ভাগ করেছি, এটারও জেড দিয়ে ভাগ করেছি। তাহলে এখানে জেডের সাথে জেড কেটে যাচ্ছে, আর এখানে জেডের সাথে জেড কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 1 ডেল জেড বাই জেড পড়ে থাকছে। আর এদিক থেকে আবার তাহলে এই ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটা আর এই ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটার মধ্যে আবার গুণ শুরু হয়ে গেল। তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো, 1 ইন্টু 1 1, তারপরে 1-এর সাথে এই পুরো জিনিসটা গুণ করলে এইটা, তারপরে দেখো এই পুরো জিনিসটার সাথে 1 গুণ করলে এইটা, তারপর এইটার সাথে এইটা গুণ করলে এইটা, এবং দেখো এক্ষেত্রে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। কিন্তু এই টার্মটা অত্যাধিক ছোট, সেই টার্মটা ছোট হওয়ার জন্য এটাকে আমরা কি ধরে নিই, 0 ধরে নিয়েছি। তাহলে ফাইনালি এদিকে 1-এর সাথে 1 কেটে গেল, তাহলে আমার কাছে কি পড়ে থাকছে, প্লাস মাইনাস ডেল জেড বাই জেড, ডেল জেড বাই জেড অর্থাৎ জেডের আপেক্ষিক ত্রুটি রিলেটিভ এরর ইকুয়াল টু প্লাস মাইনাস এর রিলেটিভ এরর প্লাস বি রিলেটিভ এরর। অর্থাৎ কি শিখলে, গুণের ক্ষেত্রেও তাদের রিলেটিভ এরর রূপে যোগ হয়ে যায়, আর ভাগের ক্ষেত্রেও তাদের রিলেটিভ এরর রূপে যোগ হয়ে যায়। তাহলে হেন্স দ্য ম্যাক্সিমাম রিলেটিভ এরর, আমরা সবসময় রিলেটিভ এররটা কীরকম নেবো, ম্যাক্সিমাম রিলেটিভ এররটা নেবো, সেই জন্য আমরা পজিটিভ কম্বিনেশনটা নিয়েছি। তাহলে এইটা এখানে কি বলেছে দেখো, হোয়েন দ্য রুল, তাহলে হেন্স দ্য রুল মানে এখানে নিয়মটা কি, হোয়েন টু কোয়ান্টিটিস আর মাল্টিপ্লাই, অর্থাৎ গুণ করো দুটো কোয়ান্টিটির মধ্যে বা ডিভাইড করো, দ্য রিলেটিভ এরর, কীরকম এরর, রিলেটিভ এরর ইন দ্য রেজাল্ট, অর্থাৎ উত্তরে রিলেটিভ এররটা কী হয়ে যায়, সাম হয়ে যায়, মানে যোগ হয়ে যায়। যেটা যোগ বিয়োগের ক্ষেত্রে অ্যাবসলুট এরর যোগ হতো, অ্যাবসলুট এরর যোগ হয়ে ফাইনাল এররে বেরোতো, আর গুণ ভাগের ক্ষেত্রে রিলেটিভ এররটা অ্যাড হয়ে ফাইনাল এররে বেরোতো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এখানে একটা ম্যাথ দিয়েছে, ব্যাপারটা বোঝো ভালো করে, কি বলেছে ম্যাথটা, বলছে যা দ্য রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু ভিআই, তোমরা প্রত্যেকেই জানো ক্লাস 10-এ পড়েছো, রোধ ইকুয়াল টু ভোল্ট বিভব প্রভেদ ডিভাইডেড বাই কারেন্ট, অর্থাৎ রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই ইলেকট্রিক কারেন্ট। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাতে ভির ভ্যালু কি বলেছে, ভির ভ্যালু বলেছে 100 প্লাস মাইনাস 5 ভোল্ট। এবার তুমি প্রত্যেকেই জানো কোনো একটা মেজারমেন্টকে আমরা কীভাবে লিখি, যেমন একটু আগে আমি তোমাদের শেখাচ্ছিলাম, এ ইকুয়াল টু এ প্লাস মাইনাস ডেল এ, অর্থাৎ তার ট্রু ভ্যালু থেকে ডেল এ, অর্থাৎ অ্যাবসলুট এরর বেশিও মাপে নিতে পারি বা অ্যাবসলুট এরর কমও মেপে নিতে পারি। তাহলে এখানেই সেই রূপে দিয়েছে দেখো, ভি মানে কি লিখতে পারি, তার অরিজিনাল ভ্যালু প্লাস এরর। তাহলে এখানে কত লেখা আছে, 100 প্লাস মাইনাস 5 ভোল্ট। তাহলে এখান থেকে আমি যদি, আমার উত্তরে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন আর, অর্থাৎ এই ভির এরর মানে এখানে কি পাচ্ছি দেখো, আর ইকুয়াল টু ভি বাই আই, অর্থাৎ আমি এক্ষুনি যেটা তোমায় শেখালাম যে দুটো কোয়ান্টিটিকে ভাগ করছি, ভাগ করার পর একটা উত্তর পাচ্ছি, তাহলে এতেও এরর আর এতেও এরর থাকলে ডেফিনেটলি এতে এরর আসবে, কিন্তু সেটা কীরকম এরর আসে, রিলেটিভ এরর আসে, আর সেখান থেকে আমাকে পার্সেন্টেজ এররটা বার করতে বলেছে। আশা করি বুঝতে পারছো। তো দেখো তাহলে পার্সেন্টেজ এরর বার করার নিয়ম কি, রিলেটিভ এরর ডিভাইডেড বাই ইন্টু 100। তাহলে রিলেটিভ এরর বার করার সূত্র কি, অ্যাবসলুট এরর এখান থেকে ট্যালি করো, ভির ভ্যালু 100 প্লাস মাইনাস আর ডেল ভির ভ্যালু 5। তাহলে অ্যাবসলুট এররে কী হবে, ডেল ভি ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু, তাহলে ডেল ভি কত 5 আর অরিজিনাল ভ্যালু কত দেওয়া আছে 100, তাহলে 100 লিখে দিলাম ইন্টু 100। তাহলে এটা কাটলে কত হবে, 100 কেটে গেলে 5%। তাহলে আমার প্রথম কথা হচ্ছে এই যে ভোল্টেজ আছে, ভোল্টেজে কতটা এরর এসছে, ভোল্টেজে আমার পার্সেন্টেজ এরর এসছে 5%। ক্লিয়ার? এবার আমি কারেন্ট দেখব, কারেন্টের ফর্মুলা কি আছে, কারেন্টকেও আমি এইভাবে প্রকাশ করতে পারি, তার অরিজিনাল ভ্যালু প্লাস মাইনাস তার এরর।
তাহলে কি হচ্ছে, এটা কোশ্চেনে দেওয়া আছে 10 প্লাস মাইনাস 0.2, তাহলে এর পার্সেন্টেজ এরর যদি কারেন্টের বের করি তার রিলেটিভ এরর ইন্টু 100%, তাহলে এখানে রিলেটিভ এররের ভ্যালু কত দেওয়া আছে 0.2 আর অরিজিনাল ভ্যালু কত দেওয়া আছে 10, তাহলে এখান থেকে একটা শূন্য কেটে দিল, 0.2 থেকে 10 গুণ করলে 0.2%। তাহলে অর্থাৎ আমি কি বার করলাম, আমার ভোল্টেজে 5% পার্সেন্টেজ এরর এসছে আর কারেন্টে 2% পার্সেন্টেজ এরর এসছে। আর তোমাদের একটু আগে আমি এখানে কি দেখালাম, যে যখনই তুমি ভাগ করো বা গুণ করো, এই যে রিলেটিভ এরর বলো বা পার্সেন্টেজ এরর বলো, সেগুলো কি হয়ে যায়, সেগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানেও সেই জিনিসটা হয়েছে, ভালো করে দেখো, দ্য টোটাল এরর ইন আর, প্রথমে ভোল্টেজের জন্য 5% এরর এসছে আর কারেন্টের জন্য 2% এরর এসছে, তাহলে টোটাল রেজিস্ট্যান্সের মাপযোগে কতটা এরর এসছে, 7% এরর এসছে। আশা করি বুঝতে পেরেছো অতটা। ওকে, এবার আরও একটা কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনটাও আমরা দেখে নেবো কি বলছে। দেখো, 2 রেজিস্টর অর্থাৎ দুটো রোধ দেওয়া আছে, অফ রেজিস্ট্যান্স R1 এইটা, R2 এইটা, তাহলে দুটো রোধের ভ্যালু এখানে দেওয়া আছে এরর সমেত। বলছে তারা কানেক্টেড, সেই দুটো রোধকে কিভাবে লাগানো আছে, একটা সিরিজে লাগানো আছে অর্থাৎ একটা শ্রেণী সমবায়ে লাগানো আছে, আর একটা প্যারালাল লাগানো আছে অর্থাৎ একটা সমান্তরাল সমবায়ে লাগানো আছে। সিরিজে কিরকম লাগায়, সিরিজে এরকম পরপর দুটো R1 R2 লাগানো হয়, আর প্যারালাল কেমন লাগাও, এরকম গিয়ে, তাহলে এটা R1 এটা R2, এটাকে বলে প্যারালাল। এগুলো আশা করি তোমরা বুঝো, সমান্তরাল শ্রেণী, তারপরে শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, সেইভাবে লাগানো হচ্ছে। ফার্স্টেরটা সিরিজ অর্থাৎ শ্রেণী সমবায়, আর দ্বিতীয়টা প্যারালাল কম্বিনেশন অর্থাৎ সমান্তরাল সমবায়। ক্লিয়ার? কি বলছে দেখো, ইউজ ফর এ, মানে যেটা সিরিজে লাগানো হচ্ছে, সিরিজের রেজাল্টেন্ট বেরিয়ে আসে দুটোর যোগ করে দিতে হয়। মানে সিরিজ সমবায় যখন কেউ শ্রেণী সমবায় অর্থাৎ সিরিজে থাকে, তাহলে তার রেজাল্টেন্ট রোধ কী করে বেরিয়ে আসে, দুটো রোধের অ্যাডিশন করতে হয়। আর যখন প্যারালাল আছে, প্যারালালে কী করতে হয়, রেজাল্টেন্ট রোধটাকে R' ধরলে দুটোর অনন্যক নিতে হয়। এগুলো আশা করি তোমরা সব জানো। তাহলে এটা এখানে দেওয়া আছে, আমাদেরকে এটা ইউজ করতে বলেছে। দেখো ভালো করে, ফার্স্টে আমাকে যখন শ্রেণীতে অর্থাৎ সিরিজে বার করতে বলেছে, তখন R ইকুয়াল টু কী আছে, R ইকুয়াল টু আছে R1 প্লাস R2, কী আছে R1 প্লাস R2, তাহলে R1 এর ভ্যালু এইটা, R2 ভ্যালু এটা। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস বুঝতে পারবে যে যখন সিরিজের কথা বলেছে, তখন সিরিজে দেখো অ্যাডিশানের কেস আসছে, আর অ্যাডিশানের ক্ষেত্রে আমি তোমাদের কী শিখিয়েছিলাম, অ্যাডিশানের ক্ষেত্রে অ্যাবসোলুট এররটাই যোগ হয়ে যায়। তাহলে এখানে কত, 100 প্লাস 200 300, আর 3 আর 4 7, কারণ যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে অ্যাডিশন করা হয়, তখন তার যে এররটা আসে সেটা ডাইরেক্ট যোগ হয়ে যায়, অ্যাবসোলুট এরর। তাহলে ফার্স্ট অ্যান্সার পাওয়া গেল। এইবার আসছে দ্বিতীয় অ্যান্সার। আচ্ছা, দ্বিতীয় অ্যান্সার বার করার আগে আমাদেরকে কমপ্লিট রেজিস্ট্যান্সটা, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ বাংলাতে তুল্য রোধ বার করে নিতে হবে। তাহলে দেখো ফর্মুলা যেটা আছে সেটা আমি এখানে লিখলাম। আচ্ছা, R1 এর প্রপার ভ্যালু কত, 100, কারণ আমি এখানে তুল্য রোধ বার করছি অর্থাৎ আমাকে প্রপার ভ্যালুতে বার করতে হবে। তাহলে R1 এর ভ্যালু বসালাম, R2 এর ভ্যালু বসালাম। ক্লিয়ার? তাহলে সেটা ইকুয়াল টু, এটা যদি ম্যাথ করা যায় 200 ইন্টু 100 200, এবার জাস্ট তোমরা বোঝো 3/200। তাহলে এইটাকে যদি উল্টে দেওয়া হয়, তাহলে R' ইকুয়াল টু কি আসছে, 200/300। তাহলে এখান থেকে ম্যাথ করে আমার কত আসছে, 66.7 ওহম। তাহলে যখন দুটো রোধকে আমরা প্যারালালি সমবায়ে লাগাচ্ছি, কম্বিনেশন করছি, তখন আমাদের রেজাল্টেন্ট এইটা আসছে। তাহলে R' এর ভ্যালু হচ্ছে এইটা। এবার কোশ্চেনে বলে দিয়েছি যে দ্বিতীয় ক্ষেত্রে তুমি যে কম্বিনেশনটা করবে সেটা এই ফর্মুলার ওপর করতে হবে। দেখো সেই ফর্মুলাটাই আমি এখানে লিখে দিয়েছি, এই ফর্মুলাটা এখানে লেখা হচ্ছে। দেখো, ফর গিভেন ইকুয়েশান, এইটা এখানে দেওয়া আছে। তাহলে সেই ইকুয়েশানের ক্ষেত্রে কি বোঝাতে চাইছে, দেখো নিচে যে R' স্কোয়ার অর্থাৎ যে রেজাল্টেন্ট অর্থাৎ যে ইকুইভ্যালেন্ট রেজাল্টেন্ট বেরিয়েছে রোধের, সেইটা এইদিকে যদি গুণ করে দিই, তাহলে ওপরে শুধু এইটা পড়ে থাকে, এটা যদি ওদিকে চলে যায় গুণ হয়ে গেল, আর এটা পড়ে থাকলো প্লাস নিচের জিনিসটা যদি এইদিকে গুণ হয় তাহলে দুজনেই পাবে, তাহলে এখানেও গুণ হয়ে থাকলো, এটা পড়ে থাকলো। এবার তুমি জিনিস একটা ভালো করে লক্ষ্য করো তো কি হচ্ছে এখানে, তাহলে এখানে ∇R' রয়ে যাচ্ছে, আর এখান থেকে R' স্কোয়ার বাই R1 স্কোয়ার। তাহলে এই যে এটাকে কম্বাইন করে আমি এই দুটোর মাথায় যেহেতু স্কোয়ার আছে কম্বাইন করে লিখে দিলাম, তাহলে এখানে পড়ে থাকছে ∇R1। ঠিক তেমনি এখানে R' স্কোয়ার ইকুয়াল টু R2 স্কোয়ার, সেটাকেও কম্বাইন করে নিলাম, আর এখানে পড়ে থাকছে R2। এতদূর ক্লিয়ার? এবার দেখো, এবার ভ্যালু বসিয়ে দাও। তোমরা প্রত্যেকে জানো R' এর ভ্যালু কত পেয়েছো, 66.7। তাহলে R' এর জায়গায় 66.7 বসিয়ে দিলে, আর নিচে কি আছে, নিচে আছে আমার
আর ওয়ানের ভ্যালু ছিল 100 বসিয়ে দেওয়া হলো। আর ডেল আর ওয়ানের ভ্যালু কত, কোশ্চেন এখানে দিয়েছে দেখো ভালো করে তাকাও, ডেল আর ওয়ানের ভ্যালু 3 আর ডেল আর টুর ভ্যালু 4, তাহলে সেটাই এখানে বসিয়ে দিচ্ছি আমরা। এই যে ডেল আর ওয়ানের জায়গায় আমরা বসিয়েছি 3, আর তারপরে ফর্মুলাতে ডেল আর ওয়ানের জায়গায় 4, আর বাদ বাকি আর টুর ভ্যালু হচ্ছে 200 আর আর ওয়ান ড্যাশের ভ্যালু এইটা। তাহলে এইটা পুরোটা কম্বাইন্ডলি ক্যালকুলেশন করার পর আমার উত্তর আসছে 1.8 ওহম। তাহলে ফাইনালি যে রেজাল্টেন্ট ভেক্টরটা বেরোলো তার অরিজিনাল ভ্যালু ক্যালকুলেশন করে আমার কত এসছে, অরিজিনাল ভ্যালু ক্যালকুলেশন করে এসেছিল 66.7, আর এরর ক্যালকুলেশন করে কত এসছে, যেটা রিলেটিভ এরর, কারণ এখানে গুণ আকারে আছে ওই জন্য আমাকে রিলেটিভ এরর করতে হচ্ছে, রিলেটিভ এররের ক্ষেত্রে কত এসছে 1.8। তাহলে এইটাকে অ্যাড করে মানে এইটা হচ্ছে রেজাল্টেন্ট। আশা করি বুঝতে পারছো। এবার আমাদের একটা থার্ড এরর আসছে এবং এটা আমাদের আজকের ক্লাসের শেষ জিনিস। এটা কি দেখো, বলছে এরর ইন কেস অফ মেজার্ড কোয়ান্টিটি রেইজ টু এ পাওয়ার, অর্থাৎ ধরে নাও তুমি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ক্যালকুলেট করলে আর তার পাওয়ার আছে, যেমন ধরে নাও তুমি কোনো একটা তোমাকে একটা স্ফেয়ার অর্থাৎ কোনো একটা গোলক দেওয়া আছে স্ফেয়ার, তার রেডিয়াস হচ্ছে আর তার ভলিউম মেজারমেন্ট করতে দিয়েছে। তাহলে তুমি যখন রেডিয়াস বের করবে, রেডিয়াস বের করার সময় অর্থাৎ ব্যাসার্ধ বের করার সময় কিছু একটা এরর আসবে। আর ভলিউমের ফর্মুলা কি, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। 4/3 তো কনস্ট্যান্ট, এতে কোনো এরর নেই, কিন্তু তুমি যেই আর বের করলে আর এর পাওয়ারে কি আছে 3, তাহলে এখানে যে এররটা 3 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে সেটা একটু দেখে নাও। দেখো সাপোজ আমি এখানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বার করছি যেটা স্কোয়ারের কোনো একটা এ ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, তার স্কোয়ার করলে একটা রেজাল্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি থাকবে জেড। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে জেড লিখে দিতে পারি আর এটাকে এ গুণ এ লিখতে পারি, পারি তো, এ স্কোয়ার থাকলে ওটাকে আমরা এ গুণ এ লিখতেই পারি। এবারে দেখো আমরা এটা ভালো করেই জানি যখন দুটো ভেক্টর গুণ ভেক্টর বলছি যখন দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি গুণ হয়, গুণ করার পর আমরা যে রেজাল্টেন্ট এররটা পাই সেটা কি হয়, রিলেটিভে অ্যাড হয়। তাহলে যেহেতু এটা গুণ আছে তাহলে অবভিয়াসলি জেডের যে রিলেটিভ এরর হবে সেটা কি হবে, ডেল জেড বাই জেড, আর এর এরর কি হবে, ডেল এ বাই এ অ্যাবসলিউট এরর বাই ট্রু ভ্যালু অর্থাৎ রিলেটিভ এরর, আর দ্বিতীয়টারও তাই। এবার যেহেতু দুটো সেম, আমরা এখানে কেন এই ফর্মুলাটা ইউজ করছি, কারণ এখানে মাল্টিপ্লিকেশান আছে। তাহলে এখান থেকে আমি যদি চেক করি এই দুটো জিনিস সেম হওয়ার জন্য, তাহলে তার আগে কত চলে এলো 2। তাহলে টেকনিক্যালি জিনিসটাকে কি আমি এইভাবে ভাবতে পারি, যখনই পাওয়ারের যেটা থাকবে সেই পাওয়ারে যত থাকবে সেটা তত গুণ হবে তার রিলেটিভ এররের, অর্থাৎ এখানে জেড ইকুয়াল টু ছিল এ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এ যদি এর রিলেটিভ এরর হয় ডেল এ বাই এ, আর তার পাওয়ারে 2 থাকার জন্য তার আগে 2 গুণ হয়ে গেছে, এখানে তাই হয়েছে। দেখো জেড ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে এ রিলেটিভ এরর কত, ডেল এ বাই ডেল জেড, কারণ এখানে শুধুমাত্র এ থেকেই জেড পাওয়া গেছে, তাহলে এর যে এররটা হবে সেটাই জেড এর এরর, কিন্তু কিভাবে, যেহেতু পাওয়ার স্কোয়ার ছিল তাহলে তার দ্বিগুণ হবে, ডাবল হবে। ঠিক তেমনি ইন জেনারেল একটা কেস আমি তোমাদের দেখিয়েছি এবং এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কেস, সেটা বোঝো। ইন জেনারেল ধরে নাও এরকম একটা কোয়ান্টিটি জেড আমি পেয়েছি যেটা এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার কিউ আর সি টু দি পাওয়ার আর, এই তিনটে ফিজিক্যাল কোয়ান্টিটি মিলে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি জেড আমরা পেয়েছি। তার মধ্যে এ আর বি গুণ আকারে আছে, মাল্টিপ্লাই আছে, আর সি ভাগে আছে। এবং আমরা ভালো মতোই জানি যে যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি গুণে বা ভাগে থাকে তাহলে তাদের যে এররটা মেন এররে মানে মেন যে উত্তরটা পাবো তাতে যে এররটা চলে আসে সেটা কি আকারে চলে আসে, রিলেটিভ আকারে চলে আসে, কিন্তু তাদের মধ্যে অ্যাডিশন হয়। তাহলে এই যে জেড এর যে রিলেটিভ এরর, তাহলে কি হবে, ডেল জেড বাই জেড ইকুয়াল টু এর পাওয়ারে কত পি, তাহলে পি ইন্টু এর রিলেটিভ পাওয়ার, তাহলে পি গুণ হয়ে যাবে, পি টাইমস হয়ে যাবে। বির যে রিলেটিভ এরর হবে তার কত টাইমস হবে, কিউ টাইম, তাহলে কিউ ইন্টু বি রিলেটিভ এরর। ঠিক তেমনি সি এর পাওয়ারে যদি আর থাকে তাহলে সি এর কতটা রিলেটিভ এরর মানে গুণ হবে তার সাথে আর গুণ হবে। তাহলে ফাইনালি এটা আমরা পেলাম। তাহলে এই ফর্মুলাটা অবশ্যই তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ক্লিয়ার? চলো এবার এখানে কি বলছে দেখো, বলছে হেন্স দ্য রুল। তাহলে এক্ষেত্রে কি নিয়ম এলো, যে দ্য রিলেটিভ এরর ইন দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি রেজ টু দ্য পাওয়ার কে ইজ দ্য কে টাইমস দ্য রিলেটিভ এরর ইন দ্য ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি। অর্থাৎ যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির পাওয়ার কে টাইমস হয় তাহলে তার যে এররটা বেরোবে সেই এররের রিলেটিভ এররেরও কে টাইমসই বেরোবে। ক্লিয়ার? এবার দেখো এখানে 2-4টে ম্যাথ দিয়েছে, সেই ম্যাথ দুটো আমরা করলে আশা করি বুঝতে পারবো। কি বলছে দেখো, ফাইন্ড দ্য রিলেটিভ এরর ইন জেড, অর্থাৎ জেড এর মধ্যে রিলেটিভ এরর বার করতে হবে। আর জেড এর ফর্মুলাটা কি দেওয়া আছে, জেড এর ফর্মুলা দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 1/3
ডিভাইডেড বাই সি ইন্টু ডি টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা অবভিয়াসলি বুঝে গেছি যে যদি এরকমভাবে থাকে পাওয়ারটা সামনে এসে গুণ হবে, তারপর রিলেটিভ এরর হবে। তাহলে এই যে জেড এর ক্ষেত্রে ডেল জেড বাই জেড ইকুয়াল টু এর পাওয়ার কত 4, তাহলে 4 এসে গুণ হয়েছে আর এর রিলেটিভ পাওয়ার রিলেটিভ এরর, প্লাস আসছে বির পাওয়ার কত 1/3 গুণ হলো বি রিলেটিভ এরর। তারপরে ডিভাইড আছে, কিন্তু ডিভাইড থাকলেও আমার কোনো প্রবলেম নেই, মাল্টিপ্লাই থাকলেও যোগ হবে রিলেটিভ এররের, ডিভাইড থাকলেও যোগ হবে রিলেটিভ এররের। তাহলে সির ক্ষেত্রে কী হবে, সির ক্ষেত্রে পাওয়ারে কিচ্ছু নেই, তাহলে শুধু তার রিলেটিভ এরর। আর ডির ক্ষেত্রে 3/2, তাহলে 3/2 বাইরে চলে এলো, তাহলে এটা ডির রিলেটিভ এরর। তাহলে এইভাবে টোটাল আমি জেডের রিলেটিভ এরর বার করতে পারলাম। ওকে, আচ্ছা এইটা আমাদের লাস্ট একটা এক্সাম্পল আছে, এটাও আমরা দেখে নেবো কি বলছে। দেখো বলছে দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ এত। তাহলে একটা ফর্মুলা দেওয়া আছে টি ইকুয়াল টু 2π√L/g। এটা হচ্ছে একটা মানে পেন্ডুলাম দেওয়া আছে, তার অসিলেশনের টাইম পিরিয়ডের একটা ফর্মুলা দেওয়া আছে। বলছে মেজার্ড ভ্যালু ইজ এল ইজ 20.0 সেমি, অর্থাৎ এল যেটা মেজার করা হয়েছে সেটা কত 20.0 সেমি, নোন টু 1 মিলিমিটার অ্যাকুরেসি, অর্থাৎ তার অ্যাকুরেসি কত 1 মিলিমিটার অর্থাৎ 0.1 সেন্টিমিটার। এইটা লিস্ট কাউন্ট যেটা পড়েছিলাম সেটা তার অ্যাকুরেসি। ওকে, এটা গেল নোন টু 1 মিলিমিটার অ্যাকুরেসি। অ্যান্ড টাইম ফর 100 অসিলেশন অফ দ্য পেন্ডুলাম ইজ ফাউন্ড টু বি 9 সেকেন্ড, অর্থাৎ সে 100টা অসিলেশন করতে কতটা টাইম নিয়েছে 90 সেকেন্ড সময় নিয়েছে। ইউজিং এ রিস্ট ওয়াচ, অর্থাৎ একটা আমাদের হাত ঘড়ির সাহায্যে, ওয়াচ টু 1 সেকেন্ড রেজুলিউশন, অর্থাৎ আমাদের হাত ঘড়ি সবথেকে ছোটো কি মাপতে পারে, তার রেজুলিউশন, তার লিস্ট কাউন্ট কত হতে পারে, আমাদের এই যে হাত ঘড়ি এটা হতে পারে 1 সেকেন্ড। তাহলে সেই 1 সেকেন্ডের সাহায্যে হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি ইন দ্য ডিটারমিনেশন অফ জি, অর্থাৎ এই যে আমরা জি বার করবো সেই জির মধ্যে কি এরর আসতে পারে বা অ্যাকুরেসি আসতে পারে সেটা আমরা দেখবো। তো দেখো ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি, যেটা কোশ্চেনে গিভেন দেওয়া হয়েছে, ভালো কথা। তাহলে এখানে আমি এটা সাইডে করিয়ে দিচ্ছি। দেখো এর যদি বোথ সাইডে স্কোয়ার করি তাহলে কী হবে, টি স্কোয়ার ইকুয়াল টু, কারণ আমাকে বোথ সাইডে স্কোয়ার করতে হবে, কারণ আমাকে রুট তুলতে হবে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4π² ইন্টু L/g। তাহলে সেই লাইন থেকে এটা পাওয়া যায়, জি কোনাগুনি গুণ করলে এখানে চলে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 4π² L, আর টি স্কোয়ারটা ভাগে চলে আসলে এখানে আসছে টি স্কোয়ার। তাহলে এই জিনিসটা এখানেই আছে, আমি এবার এটা দেখে নাও, আমি জাস্ট মুছে দিচ্ছি, তোমাদের জাস্ট বোঝানোর জন্য করলাম। তাহলে বোথ সাইডে আমাকে ফার্স্টে কী করতে হয়েছে, বোথ সাইডে স্কোয়ার করার পর আমি এখান থেকে জির ভ্যালু এটা পেয়েছি। এবার ভালো করে তাকাও, এই জির ভ্যালুতে এখানে কি আছে 4π², এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম 4, এটা একটা কনস্ট্যান্ট, পাইও এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এর মধ্যে কোনো রকম এরর আসতে পারে না। তাহলে সেখান থেকে ডাইরেক্টলি আমি বলতে পারি জি ইকুয়াল টু, আমি এররের দিকে কথা ভেবে L/t², কারণ আমি এখানে এরর ক্যালকুলেশন করছি, তাহলে L/t²। তাহলে এবার ভালো করে দেখো এই জি জিনিসটা এই দুটো ডিভাইড রূপে আছে, তাহলে এখানে কি হবে রিলেটিভ এররের যোগ হবে, তাহলে জি রিলেটিভ এরর কত হবে ΔG/g, এল এর রিলেটিভ এরর কী হবে ΔL/L, প্লাস হয়ে যাচ্ছে পাওয়ারে কত হচ্ছে T2, তাহলে 2 গুণ টি রিলেটিভ এরর। এবার ভ্যালুতে সব দেওয়া আছে, বসিয়ে দাও। ভ্যালুতে কত বলেছে, যে যখন আমি মেজারমেন্ট করছি তখন 1 মিলিমিটার, 1 মিলিমিটার মানে কত 101 সেন্টিমিটার, তাহলে এইটা তার অ্যাকুরেট ভ্যালু, মানে এইটা তার রং হতে পারে। আর তার লেন্থ কত দেওয়া আছে 20.1, সেটা 20.0 সেটা দেওয়া আছে, প্লাস বসে গেল 2 বসে গেল, ডেলটি আমার রিস্ট ওয়াচের কত লিস্ট কাউন্ট ছিল 1, সেটা বসিয়ে দিলাম, আর কটা টাইম পিরিয়ড নিয়েছে 90টা। তারপর এটা পুরো ক্যালকুলেশন করে আমার উত্তর হচ্ছে 0.027। তাহলে এটা আমার কি এলো রিলেটিভ এরর। তাহলে সেখান থেকে আমি যদি পার্সেন্টেজ এরর বার করতে চাই, তাহলে পার্সেন্টেজ এররের ফর্মুলা কী হবে, পার্সেন্টেজ এরর মানে কি রিলেটিভ এরর ইন্টু 100, তাহলে এইটার সাথে 100 গুণ করলে আমার আসছে 2.7%। তাহলে এটাকে নিয়ার অ্যাবাউট আমি 3% বলবো, কারণ এখানে আমার সবচেয়ে স্মলেস্ট অ্যাকুরেসি ছিল এই যে 1। যাও এটা সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপার, সেটা আমরা পরে শিখে নেবো। তাহলে এখান থেকে আমার আসছে 2.7 সেকেন্ড। ওকে, তাহলে আশা করছি যে তোমরা আজকে যে টপিকটা আমি বোঝালাম, এই টপিকটা একটু কনসেপচুয়াল আছে, একটু বুঝতে হবে, বারবার না প্র্যাকটিস করলে তুমি পারবে না। আশা করি যতটা পড়েছি তোমরা আরেকবার দরকার হলে, যদি মাথায় না ঢোকে আমি বলছি আরেকবার দেখো, তোমাদের পুরো মাথায় ঢুকে যাবে। আর আমি যেটা বললাম যে পিডিএফটা দেয়া থাকবে, সেখান থেকে তোমরা চেষ্টা করবে, তার সলিউশনটা আমি নেক্সট ক্লাসে দেবো। তাহলে আজকে ক্লাসটা এত দূরই থাক। তোমাদের যদি সত্যি কোনো প্রবলেম হয় তোমরা আরেকবার পুরো ভিডিওটা দেখো, আমি বলছি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, কারণ এটা একটা নতুন কনসেপ্ট, আর আমি স্পিডে পড়াতে হয়েছে, কারণ অবভিয়াসলি অনেকটা কন্টেন্ট ছিল। তো তোমরা দেখো আরেকবার, দরকার হলে রিভাইন্ড করো, একটু স্লো করে দেখো, ভিডিওতে গিয়ে পজ করে
একটু প্লেব্যাক স্পিডটা একটু কমিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। আবার একবার দরকার হলে দেখো। ওকে, তো চলো তাহলে আমাদের কালকে 5:30 PM আমি ওই সলিউশনের ভিডিওটা তোমাদের জন্য দিয়ে দেবো। তার আগে অবশ্যই কমেন্ট করবে, যেটা আমি বলেছিলাম। তো আজকে ক্লাসটা এতদূরই থাক। ওকে।